নমস্কার, শুনছেন রেডিও জংশন নিবেদিত রহস্য ও রোমাঞ্চের রুদ্ধশ্বাস নেপথ্য কথা। আজকে আরও একটি সত্য কাহিনী নিয়ে আমরা হাজির হয়েছি। হ্যাঁ, আজকের ঘটনাটি হয়তো আপনাদের সবার মন থেকে মুছে যায়নি, বিশেষ করে হুগলির কোন্নগর, শ্রীরামপুর, চন্দননগর, রিষড়া, হিন্দমটর এসব এলাকায় যারা থাকেন। হ্যাঁ, শুনবেন আরও একটি হাড় হিম করা সত্য ঘটনা। আজকের ঘটনাটি আমরা পেয়েছি সুপ্রতিম সরকারের লেখা আবার গোয়েন্দাপীঠ থেকে। লালবাজার সদর দপ্তরের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। আমাদের ঋণ স্বীকার জ্ঞাপন করি মাননীয় সুপ্রতিম মহাশয়কে। শুনছেন রেডিও জংশন নিবেদিত রহস্য ও রোমাঞ্চের রুদ্ধশ্বাস নেপথ্য কথা। শ্যামলদা, ভালো আছেন? সালা পুরো পইতে করে দিয়েছি বাড়িটাকে। মানে? আবে পইতে বুঝিস না, আড়াআড়ি নামিয়ে দিয়েছি। চিড়ে গেছে পুরো খাট থেকে কোমর অব্দি। ওই যে রে, যেভাবে পইতে থাকে বামুনদের। আর মালটাকে কুপিয়েছি ওর মায়ের সামনে। বুড়ি তো রক্ত দেখে বেহুশি হয়ে গেল। মায়ের সামনে মারলে এভাবে? দরকার ছিল, ইচ্ছে করেই করেছি। মালটা পুলিশের খোঁচরগিরি করছিল বড্ড। মহেশতলার থেকে গত সপ্তাহের রেডটা ওই করেছিল। পাকা খবর আছে আমার কাছে, তাই ঘরে ঢুকে মারলাম, মায়ের সামনে পইতে করে দিলাম। এই যে লুড়কে গেল, আর কারো হিম্মত হবে না মাথা তোলার। কইবে ঢাল ঢাল একটা মোটা করে, মাথাটা ছাড়ুক একটু। এই নাও দাদা 80 ml। 3টে ঠকার নামিয়ে দিলেই দেখবে মদটা চলকাচ্ছে ভেতরে। আরে দূর, ওসব 80-50তে থোড়ি চলকায় আমার। কিসে চলকায় জানিস? মার্ডারের পর গরম রক্তটা যখন ছিটকে এসে মুখে লাগে, আহ! আর কি বলি তোদের, বুঝবি না তোরা। গরমা গরম রক্ত স্ট্রেট ছিটকে মুখে এসে লাগে, আহ! বিন্দাস। ও নেশার কাছে মদ ফদ সব মায়া। দাদার ব্যাখ্যা স্তব্ধ করে দেয় গোল হয়ে ঘিরে বসে থাকা শ্রোতাদের। দাদা বন্ধুদের কাছে শ্যামল, জুনিয়রদের কাছে শ্যামলদা বা স্রেফ দাদা, বাকিদের কাছে, প্রতিপক্ষ গ্যাংয়ের কাছে, পুলিশের কাছে পরিচয় অন্য নামে। যে নামে রিষড়া কোন্নগর অঞ্চলে বাঘ, গরু এবং অন্যান্য যা যা প্রাণী আছে সবাই এক ঘাটে জল খায়। হুপ্পা হুপ্পা শ্যামল। ডাক্তার আর পুলিশ, নানা ধরনের মৃতদেহ দেখতে হয় এই দুই পেশার লোকদের। সাধারণ লোকের গাগুলি উঠতে দেখলে এমন থ্যাতলানো, দমড়ানো, পচা গলা, ক্ষতবিক্ষত বডি খুঁটিয়ে দেখাটা ডাক্তার বা পুলিশের রুটিন কাজের মধ্যেই পড়ে। অভ্যেস হয়ে যায়। বিকৃত মৃতদেহ আলাদা করে কোনো প্রতিক্রিয়ার জন্ম দেয় না সচরাচর। এই লাশটা ব্যতিক্রম। পড়েছিল রিষড়া রেলগেটের কাছে। বহু ডেড বডি দেখার অভিজ্ঞতা সম্পন্ন রিষড়া থানার ওসিও প্রথম দেখায় চোখ সরিয়ে নিতে বাধ্য হলেন। মৃতের বয়স 25-30-এর বেশি নয়। শরীরের ওপরের অংশ আড়াআড়িভাবে কোপানো। ডান দিকের কাঁধ থেকে বাঁ দিকের কোমর অব্দি বেলাগাম বেরিয়ে পড়েছে অঙ্গ প্রত্যঙ্গ। ছড়িয়েছে ছিটিয়েছে রাস্তায়। ধারালো অস্ত্রের কোপ পড়েছে গলাতেও। এক নয়, একাধিক। এ খুনের বর্ণনায় নৃশংস নেহাতি কম বিশেষণ। খবর পেয়ে স্পটে চলে এসেছেন এসডিপিও শ্রীরামপুর, যিনি লাশে এক ঝলক চোখ বুলিয়ে দৃশ্যতই সামান্য বিচলিত হয়ে পড়েছেন এবং আপ্রাণ চেষ্টা করছেন স্বাভাবিক থাকার। ওসি তাকান এসডিপিওর মুখের দিকে। আন্দাজ করার চেষ্টা করেন
তরুণ আইপিএস অফিসারের অস্বস্তির কারণ। স্যার, বডি আইডেন্টিফাই হয়নি এখনো। চেনেন নাকি একে? মানুষটাই যখন নেই আর পরিচয় গোপন করাটা প্রহসন। এসডিপিও উত্তর দেন শান্ত গলায়। সোর্স ছিল আমার উত্তরপাড়ার ছেলে। কেউ জানতো না যে ও সোর্স। খুব রিলায়েবল ছিল, অসম্ভব সাহস, দুর্দান্ত নেটওয়ার্ক, পিন পয়েন্ট খবর দিত। 3 দশক আগে মহেশতলার রেইডটার ইনপুটগুলো ওরই ছিল। চুপ করে থাকেন ওসি। তিনি নিজেও মহেশতলার ওই রেইডে ছিলেন। মহেশতলা থানা থেকে কয়েক কিলোমিটারের মধ্যে একটা তেমাথা মোড়, মোড়ের মাথায় একটা পানবিড়ির দোকান, যার থেকে বাঁ হাতে কয়েকশো মিটার হেঁটে গেলে দোতলা বাড়ি একটা। দোতলাটা ভালো করে ঢালাই হওয়া বাকি এখনো। এসডিপিও সাহেবের কাছে খবর ছিল একতলায় পালের গোদা সহ ফুল টিমকে পাওয়া যাবে রাত 12:30টার পর। মদ, মাংস, মৎস্যপের ঢালাও আয়োজন থাকবে মধ্যরাতের ঠেকে। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, বাঁধ সেধেছিল সন্ধ্যা থেকে অঝোর বৃষ্টি। মুভমেন্ট যতটা গোপন রাখা উচিত ততটা রাখা যায়নি। ওই আকাশ ভাঙা বৃষ্টির মধ্যেও বাড়িটাকে কর্ডন করা হয়েছিল। 1:15 নাগাদ কাউকে পাওয়া যায়নি। যাদের ধরতে যাওয়া তারা যে কোনোভাবেই হোক রেইডের আঁচ পেয়ে গিয়েছিল। সোর্সের সেদিনের খবর যে 100% ঠিক ছিল সে তো এই ছিন্ন ভিন্ন লাশই জানান দিচ্ছে। বাংলা হিসেব, পুলিশের সোর্স হওয়ার চরম মাসুল দিতে হয়েছে এই যুবককে। বডি পোস্টমর্টেমে পাঠানোর ব্যবস্থা করে গাড়িতে ওঠেন এসডিপিও। রহস্যের রও নেই এখানে, তদন্তের ত নেই। খুনটা কে করেছে, কেন করেছে সে নিয়ে ভাবারও কিছু নেই। রিশরা রেলগেটের লেভেল ক্রসিংটাও জানে কে খুন করেছে। হুপ্পা, হ্যাঁ হুপ্পা শ্যামল। সন্ধে নেমেছে, ঘন্টাখানেক হয়ে গেল। রাস্তায় দাঁড়িয়ে শেষ মুহূর্তের ব্রিফিং সেরে নিচ্ছেন ডিআইজি, সিআইডি, যাকে ঘিরে গোল হয়ে দাঁড়িয়ে অফিসাররা মন দিয়ে শুনছেন প্রতিটা শব্দ। আর্মস থাকবে না ওদের কাছে, এটা 100% শিওর। সুতরাং ক্রস ফায়ার আউট অফ কোয়েশ্চেন। যদি পালানোর চেষ্টা করে কেউ ফায়ার করবে না, জানি প্রাইজ ক্যাচ। কিন্তু ফায়ারিং আন্ডার নো সার্কামস্টেন্সেস, আই রিপিট, আন্ডার নো সার্কামস্টেন্সেস। ভিড়ের মধ্যে পাবলিকের কোনো ইনজুরি হয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। প্লিজ কিপ দিস ইন মাইন্ড। তেমন হলে জাস্ট দৌড়ে চেস করবে, নাথিং মোর। দৌড়ে কোথায় যাবে, কত দূর পালাবে, ধরা পড়বেই। গাড়ি দুটো কোথায় থাকবে সেটা আরেকবার বুঝে নাও ভালো করে। পেয়ে গেলে সোজা এনে গাড়িতে তুলবো আমরা। আর বেশি সময় নেই হাতে, জাস্ট অ্যাবাউট হাফ অ্যান আওয়ার। কোনো ডাউট আছে কারো? এনি কোয়েশ্চেন? উত্তর আসে সমস্যারে, নো স্যার। ডন শব্দটা ইদানিং অপাত্রে দান করে মিডিয়া। মাঝারি বাপের কোনো স্থানীয় গুন্ডা মস্তানের নামের আগেও ডন বা গ্যাংস্টার বসিয়ে দেওয়াটা আজকাল নেহাতি সাধারণ ঘটনা। এ কাহিনী তেমন কোনো রাম, শ্যাম, যদু গোত্রের মস্তানকে নিয়ে নয়। খুচরো গুন্ডামি আর টুকরো মস্তানির সীমা ছাড়িয়ে কিভাবে আক্ষরিক অর্থেই ডন হয়ে উঠেছিল হতদরিদ্র পরিবারের এক অশিক্ষিত যুবক। পুলিশকে প্রায় 2 দশক ধরে নাকানি চোবানি খাইয়ে অপরাধ দুনিয়ায় কিভাবে কায়েম করেছিল একাধিপত্য, তার কিছুটা ধরা থাকলো এই কাহিনীতে। ধরা থাকলো পুলিশের সঙ্গে ধারাবাহিক টক্করের ইতিবৃত্ত এবং পরিণতি। শ্যামল দাস 5 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট। বাবা শ্রমিক, হুগলির শ্রী দুর্গা কটন মিলে। কোন্নগরের ধর্মডাঙ্গায়
একটা বাড়িতে কোনো মতে সপরিবারে দিন গুজরান। পাড়ার স্কুলে বাবা ভর্তি করিয়ে দিয়েছিলেন ছেলেকে, কিন্তু ক্লাস 3-র বেশি আর পড়াশোনা এগোয়নি শ্যামলের। মা বাবার হাজার বাবা বাছা সত্ত্বেও যেতই না স্কুলে, আর গেলেও পালিয়ে আসতো একটা দুটো ক্লাস পরেই। রিস্টা রেলগেটের কাছে গিয়ে মালগাড়ির আসা যাওয়া দেখত, ভাবতো মালগাড়ি বলে কেন, কি মাল থাকে ওই ইয়া ইয়া বগিগুলোর ভেতরে, কারা পাঠায়, কোথায় পাঠায়। স্কুলের পাঠ চুকে যাওয়ার পর কিশোর শ্যামলের দিন কাটত খুঁটে দিতে মাকে সাহায্য করে, আর রাতটা কাটত বড়লোক হওয়ার স্বপ্ন দেখে। দোসর ছিল ঠিক উপরের দাদা বাচ্চু। স্কুলের মায়া সে ক্লাস 5-এই কাটিয়ে দিয়েছিল। 8-এর দশকের শুরুর ঠিক তখন দুই ভাই মিলে খুঁজে বেড়াতো টাকা রোজগারের সহজ উপায়। 14 বছর বয়সেই বিড়ি আর বাংলায় বউনি, নেশার খরচটা তো অন্তত তুলতে হবে। বাবা একদিন খুব বকাঝকা করলেন শ্যামল বাচ্চুকে। বাচ্চু চুপ করে থাকলো। শ্যামল অবশ্য চুপ করে বকুনি হজম করার বান্দা নয়। বাবার মুখের উপর সরাসরি বলে দিল, তোমার মতো মজুরগিরি আমি করব না, তার ছেড়ে আমি ওয়াগন ভাঙলে অনেক বেশি টাকা পাবো, আমি নিজেরটা নিজে বুঝে নেব। বাবা কাঞ্জিলাল দাস বুঝে গেলেন এ ছেলে পোষ মানার নয়, এই বয়সে নিজেরটা নিজেই বুঝে নেবে বলছে। ঠিকই বলছে বোধহয়, নাহলে 14 বছর বয়সে বুঝে যায় ওয়াগন ভাঙার হিসেব। মুখের ওপর তেরিয়া মেজাজে বলে দেয়, মজুরগিরি করবো না তোমার মতন। ওয়াগন ব্রেকিং এ শ্যামলের হাতে করি অবশ্য বছর 2 পরে। ক্রিমিনাল কেরিয়ারের শুরু তারও আগে, স্থানীয় আইসিআই ফ্যাক্টরির মালপত্র চুরি করা দিয়ে, যে ফ্যাক্টরির স্থানীয় নাম অ্যালকালি। রাতের অন্ধকারে সরিয়ে ফেলা মালপত্র বেচে যা আসতো তাতে আর কতটুকু হতো? মাসে 2টোর বেশি সিনেমা দেখা যেত না, সপ্তাহে 1 দিনের বেশি ইংলিশ খাওয়া যেত না। পকেটে পয়সা না থাকায় মাঝপথে জুয়ার বোট ছেড়ে উঠে যেতে হতো। অ্যালকালি ফ্যাক্টরির পাশের মাঠে বসে শ্যামল খুব উগ্র বন্ধুদের কাছে, ধর এভাবে বাঁচা তো সেই নীল মজুদুরের বাঁচাই হলো, আরও একটু ভালোভাবে বাঁচতে অগত্যা ওয়াগন ভাঙা আর টুকটাক ছিনতাই। টুকটাইয়ের গণ্ডি অবশ্য দ্রুতই পেরোলো বছর 18 শ্যামল। কোন্নগরের একটা ফ্যাক্টরির টাকা নিয়ে সংস্থার এক কর্মী সাইকেলে করে সন্ধ্যেবেলা ফিরছিলেন। শ্যামল আটকালো কোন্নগর আন্ডারপাসের মুখে, টাকার ব্যাগটা দিয়ে। ওই কর্মী প্রতিবাদ করলেন, এটা আমার টাকা নয়, কোম্পানির টাকা, তাছাড়া যারই টাকা হোক তোকে দেবো কেন? তুই কে, কোন হরিদাস? বলা মাত্রই শ্যামল ছুরি ঢুকিয়ে দিল পেটে এবং টাকার ব্যাগ নিয়ে চম্পট। ওটাই প্রথম খুন। পুলিশের খাতায় ছিচকে ছিনতাইবাজ থেকে দাগি দুষ্কৃতীতে উত্তরণের ওটাই প্রথম ধাপ। সেই প্রথম পুলিশের তাড়ায় সাময়িক পালিয়ে যাওয়া এলাকা থেকে। থানায় থানায় রাফ রেজিস্টার বলে একটা খাতা থাকে, যাতে নথিবদ্ধ রাখা হয় এলাকার দুষ্কৃতীদের নাম। সেখানে যথেষ্ট গুরুত্ব সহকারে সেই প্রথম জায়গা পেল শ্যামল। চেহারার বর্ণনায়, পুলিশি ভাষায় ডেসক্রিপটেবল রোল লেখা হলো, বেটে, হাইট 5 ফুটের সামান্য বেশি, গায়ের রং চাপা, ছিপছিপে চেহারা। অপরাধী হিসেবে গুরুত্ব যে ক্রমশ বাড়বে আরও, প্রথম খুনের মাস 2-এর মধ্যেই সেটা জানান দিল শ্যামল। কোন্নগর নবগ্রাম এলাকায় পরপর কয়েকটা ডাকাতি করে দাদা বাচ্চু ও উঠতি কিছু চ্যাংড়াকে সঙ্গে নিয়ে মাঝরাতে গৃহস্থ বাড়িতে ঢুকে বেপরোয়া লুটপাট। কেউ প্রতিরোধ করলে এলোপাতারি মারধর। লোহা চুরি টুরি অনেকেই করে, কিন্তু এই 18-19 বছরের ছেলেটা তো নিজের পাড়ার আশেপাশেই ডাকাতি করে বেড়াচ্ছে।
স্থানীয় মানুষ উত্তরপাড়া থানায় ডেপুটেশন দিলেন। প্রতিদিন অন্তত 2বার করে শ্যামলের ধর্মডাঙ্গার বাড়িতে শুরু হলো পুলিশি রেড। প্রতিটা ঘরের ইঞ্চিতে ইঞ্চিতে তল্লাশি। শ্যামলের বাবা মাকে পুলিশ স্পষ্ট বলে এলো, ছেলেকে বলুন সারেন্ডার করতে, নাহলে রোজ এভাবে বাড়িতে পুলিশ আসবে, যখন তখন লাইফ হেল হয়ে যাবে আপনাদের। বাড়ির চাপ, পুলিশের চাপ, এলাকার মানুষের সংখ্যাগরিষ্ঠ অংশের সামাজিক চাপ, পাড়া ছাড়া হতে বাধ্য হলো শ্যামল। সেটা 8-এর দশকের শেষ ভাগ, 86-87। বাবা মা ভাইদের প্রতি কোনো পিছুটান ছিল শ্যামলের, এমন অভিযোগ কখনো কেউ করতে পারেনি। প্রবল পিছুটান বরং ছিল অন্যত্র। পাড়ারই এক কিশোরীর সঙ্গে প্রেম গত কয়েক বছর ধরে, নাম তাপসী, যার পরিবারের ঘোর আপত্তি ছিল একজন সমাজ বিরোধীর সঙ্গে মেয়ের মেলামেশায়। পাড়া ছাড়া হওয়ার পর এক বন্ধু মারফত ক্লাস 8-এর তাপসীকে বার্তা পাঠালো শ্যামল, কয়েকটা বছর শুধু ধৈর্য ধরে থাকো। কথা রেখেছিল শ্যামল। বছর 2-এর মধ্যেই এক রাতে ঝটতি অভিযানে দল বল নিয়ে ঢুকেছিল পাড়ায়। তাপসীকে তুলে নিয়ে গিয়েছিল বাড়ি থেকে, মন্দিরে গিয়ে বিয়ে করেছিল পরদিনই। সমাজ বিরোধী তো অনেকই থাকে, কিন্তু গুন্ডামি মস্তানির প্রচলিত সীমানা পেরিয়ে যদি কোনো সমাজ বিরোধীর মধ্যে দীর্ঘমেয়াদী বাহুবলী হয়ে ওঠার প্রতিশ্রুতি থাকে, পৃষ্ঠপোষকের বড় একটা অভাব হয় না আমাদের সমাজে। ছাতা একটা জুটেই যায়, ঠিক জুটে গেল শ্যামলেরও। দক্ষিণ শহরতলির এক রাজনৈতিক নেতার বিশেষ আস্থাভাজন হয়ে উঠল, ঘাঁটি গাড়ল মহেশতলায়। পরের 6-7 বছর হুগলিতে পাকাপাকি ভাবে ঢুকতে না পারলে কি হবে, রাজ্যের অন্যত্র এবং কখনো কখনো রাজ্যের বাইরেও একটার পর একটা ক্রাইম করে বেরিয়েছিল শ্যামল। কি নেই অপরাধের সেই দশকর্ম ভাণ্ডারে। হাওড়ার বন্ধ কারখানার লোহার ছাদ পাচার, দূরপাল্লার ট্রেনে প্যাসেঞ্জার সেজে উঠে গভীর রাতে ডাক সাইটে ডাকাতি, বেপরোয়া বোমাবাজি করে এলাকা দখল, কোনো রাজনৈতিক দাদার অঙ্গুলি হেলনে, মোটা টাকার বিনিময়ে সুপারি কিলিং। এমনই এক সুপারি কিলিং করতে গিয়ে 9-এর দশকের শুরুতে মোঘল সরাইয়ে রেল পুলিশের হাতে ধরা পড়েছিল শ্যামল। মাসখানেকের জেল যাত্রার পর বেরিয়ে এসে ফের নতুন উদ্যমে শুরু করেছিল দাদাগিরি। চেহারাটাও বদলে গিয়েছিল এই কয়েক বছরে। ছিপছিপে ছিল না আর, শরীরে জমেছিল সমৃদ্ধির মেদ। এই শ্যামলের ডেসক্রিপটিভ রোল লিখতে হলে ছিপছিপের বদলে গিয়ে হতো গাঁট্টা গোট্টা, সামান্য মোটার দিকে। গ্যাং থাকলে তবেই না গ্যাংস্টার। শ্যামল একটু একটু করে গড়ে তুলছিল নিজস্ব গ্যাং। হাওড়ার কুখ্যাত 7টা কারবারি রাম অবতারের কাছে 7টার প্যাড লেখার কাজ করত রমেশ মাহাতো, কিন্তু স্বপ্ন দেখত বড় মাঠে খেলার। প্যাড লেখে তো পাতি পাবলিক, ক পয়সাই বা হয়। বালি বেলুড়ের মাঝামাঝি জায়গায় একটা জোয়ার থেকে শ্যামল আর রমেশের আলাপ থেকে বন্ধুত্ব, এবং সেই বন্ধুত্ব গভীরতর হয়ে শ্যামলের গ্যাংয়ের অলিখিত নাম্বার 2 হয়ে ওঠা রমেশ মাহাতোর নাম্বার 3 বেনারসি বাপি। আসলে বাঙালি, নাম বাপি খাসমিগির, বেনারসে জন্ম এবং বড় হওয়া বলে নাম বেনারসি। শ্যামলের সঙ্গে প্রথম দেখা লিলুয়ার বিজলি কোয়ার্টারে, যেখানে দুষ্কৃতীদের নিত্য যাতায়াত। লম্বায় 6 ফুট, নির্মেদ শরীরের বাপিকে দলে নিতে একটুও ভাবতে হয়নি শ্যামলকে। গ্যাংয়ের অন্যদের অনেকেরই নাম করা যায়, লম্বা লিস্ট। তবে কোর গ্রুপ বলতে মন্টু, সত্য, পুতন, চিকোয়া, জিতেন্দর, নেপু। শেষ নামটা অন্যদের তুলনায় কিছু
বাড়তি শব্দ দাবি করে নেপু, নেপুগিরি। কিছু লোকের বোধহয় জন্মই হয় অপরাধ লগ্নে। নেপু যেমন বর্ণ ক্রিমিনাল গোত্রের, শুধু বলার অপেক্ষা। নামিয়ে দিয়ে তো নেপু। কোনো প্রশ্ন না করে যাকে নামানোর নির্দেশ এসেছে তাকে খুন করে আসবে নির্মম নির্বিকার। এমন পেশাদার খুনের দরকার ছিল শ্যামলের। খুন ব্যাপারটা অবশ্য নেপুর থেকেও ঢের বেশি মজ্জাগত ছিল শ্যামলের। অপরাধ বিজ্ঞানের খটোমটো পরিভাষায় বললে শ্যামল ছিল প্যাথোলজিক্যাল কিলার। আনন্দ পেত খুন করে, হয়তো প্রাণে মেরে ফেলার দরকারই নেই কাউকে, স্রেফ ধমক ধমকি যথেষ্ট। তবু শ্যামল বিজাতীয় তৃপ্তি পেত লাশ ফেলে দিয়ে। মদের সঙ্গে গাঁজার নেশা জমে উঠলে বাবু হয়ে বসে থাকতো স্থির। বদলে যেত চোখের দৃষ্টি, কথা প্রায় বলতোই না। এমন একটা বোম ভোলা চেহারা হতোই যে সঙ্গীরা বলল, দেখ দেখ দাদা পুরো হুব্বা হয়ে গেছে। সেই থেকেই নামকরণ হুব্বা, হুব্বা শ্যামল। নেশার ঘোরে থম মেরে হুব্বা হয়ে থাকার সময়টাতেই শ্যামল ছিল সবচেয়ে বিপজ্জনক। তখনই মাথাচাড়া দিত কারণে অকারণে রক্ত দেখার তাড়না, লাশ দেখার স্পৃহা। ধুর, এসব মদ ফদ মায়া আমার কিসে চলকায় জানিস? মারারের পর যখন গরম রক্তটা মুখে ছিটকে এসে লাগে না, বুঝলি না তোরা? রমেশ, বাপি, মন্টুর মতো ঘনিষ্ঠরা শ্যামলের এই রক্ত দেখার রাত্রিকালীন ছটপটানিটা জানত। বছরের পর বছর ধরে সঙ্গে থাকার ফলে আঁচ করতে পারত ওই সময় আশেপাশে বিরোধী গ্রুপের ছেলে পেলে তো কথাই নেই, এমনকি নিজের গ্রুপের ছেলে ছোকরাদের ওপরও যখন তখন চড়াও হয়ে যেতে পারে শ্যামল। রমেশ টিমের জুনিয়রদের বলেই রেখেছিল, শ্যামল যদি কোনোদিন রাত 10:30 পর ডাকে আসবি না, না এলে দাদা রাগ করবে। এই ভয়ে দুম করে চলে আসবি না, কিন্তু বেশি রাতে ডাকলে আসবি না, প্যাস। দাদা রাগ করলে করবে, সেটা আমি সকালে বুঝে নেব। হাতে যথেষ্ট টাকা, দুর্ধর্ষ গ্যাংও তৈরি এই কবছরে। শ্যামল সিদ্ধান্ত নিল ঘরের ছেলের ঘরে ফেরার এটাই সেরা সময়। কোন্নগর ধর্মডাঙ্গায় বাড়ি শ্যামলের, হুব্বা শ্যামলের। সদলবল নিয়ে পুনঃপ্রবেশ ঘটল এলাকা ছাড়া হওয়ার প্রায় 1 দশক পরে। 95-96, 9-এর দশকের মাঝামাঝি। লক্ষ্য মূলত দুটো। প্রথম, রিসরায় সদ্য বন্ধ হয়ে যাওয়া বিন্দাল ফ্যাক্টরিতে পড়ে থাকা লক্ষ লক্ষ টাকার মাল পাচার। দ্বিতীয়, হুগলি হাওড়ার অপরাধ দুনিয়ায় বেতাজ বাদশা হয়ে ওঠা। প্রথম লক্ষ্য পূরণে অভিনব পন্থা নিল শ্যামল। নিজে বা নিজের টিমের ছেলেপুলেদের নিয়ে ফ্যাক্টরির মাল চুরি আর পাচার নয়, ওসব কেরিয়ারের শুরুতে অনেক হয়েছে। এবার চুরিটা অন্যরা করুক, কিন্তু নিজের টিমের নজরদারিতে। কিরকম? শ্যামল বেঁধে দিল নিয়ম। জটিল কিছু নয়, বিন্দাল ফ্যাক্টরির মাল যে কেউ চুরি করতে পারে, অবারিত দ্বার, কিন্তু চুরির পর বেচতে হবে শ্যামলের কাছেই, এবং বাজার দরের থেকে অর্ধেক দামে। 1 কেজি ছাটের বাজার দর যদি 300 টাকা হয়, ফ্যাক্টরি থেকে সরানো সেই 1 কেজি শ্যামলকে বেচতে হবে 150 টাকায়। অর্ধেক দামে কিনে নেওয়া সেই মাল এবার শ্যামল বাজারে বেচত চলতি দরে। এই সিস্টেমের প্রতিবাদ করা মানে পৃথিবী থেকেই খরচা হয়ে যাওয়া। জানতো সবাই, জানতো শ্যামলের সঙ্গে এই কেজি প্রতি 150 টাকা অন্তত 200 করতে চেয়ে একজন তর্কাতর্কি করেছিল। না, পরিণতি ভালো হয়নি। বুকে সোজা পিস্তল ঠেকিয়ে দিয়ে ঠান্ডা গলায় শ্যামল বলেছিল, পাঙ্গা নেওয়ার আগে তোর একটা জিনিস মনে রাখা উচিত ছিল, গাড়িটা তুই চালাচ্ছিস না, আমি চালাচ্ছি। এরপর 2টি গুলি খরচ করেছিল শ্যামল। পাঙ্গা নেওয়া লোকটির বডি
খুঁজে পাওয়া যায়নি। পুলিশের খাতায় মিসিং, জনশ্রুতি, লাশটা রেল লাইনে ফেলে দেওয়া হয়েছিল। হাজার হাজার টনের অরক্ষিত এবং পরিত্যক্ত মাল এভাবে বেচে খুব দ্রুত টাকার পাহাড়ে পা রাখল শ্যামল। ততঃপর দ্বিতীয় লক্ষ্য, এলাকায় নিজের নিরঙ্কুশ আধিপত্যে শিলমোহর দেওয়া। খুব সোজা হলো না ব্যাপারটা। অপরাধ জগতে শূন্যস্থান শূন্য থাকে না বেশি দিন। এলাকায় প্রায় 1 দশক ধরে শ্যামলের অনুপস্থিতির সুযোগে তৈরি হয়ে গিয়েছিল একাধিক ছোট বড় গ্যাং, যাদের মধ্যে শ্যামলের দিকে কিছুটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো বুকের পাটা একজনেরই ছিল, বাঘা। ভালো নাম ভোলানাথ দাস, যে একসময় ছিল শ্যামলেরই টিমে। বখরা নিয়ে ঝামেলায় দল ছেড়েছিল। কোন্নগর পেরিয়ে কানাইপুরে ঢুকলেই বাঘার এলাকা শুরু। 97 থেকে 99 এই সময়টা শ্রীরামপুর মহকুমার পুলিশ প্রশাসনকে ব্যতিব্যস্ত রেখেছিল শ্যামল বাঘার টক্কর। এলাকা দখলের লড়াই, খুন পাল্টা খুন, বোমাবাজি, রক্তপাত, খুনোখুনি কখনো কখনো এতটাই মাত্রা ছাড়াতো যে ঘটনার আঁচ মহকুমা বা জেলা পেরিয়ে পৌঁছে যেত কলকাতাতেও। জায়গা করে নিত শহরের বাংলা ইংরেজি খবরের কাগজের প্রথম পাতায়। একবার যেমন হলো, শ্যামলের গ্রুপের 2টো ছেলেকে রাতের দিকে একলা পেয়ে কুপিয়ে মেরে দিল বাঘার ছেলেরা। পরের রাতেই বদলা নিল শ্যামল। বাঘার পাড়াতে দলবল নিয়ে ঢুকে চূড়ান্ত তাণ্ডব করল। জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল বাঘার বাড়ি। বাঘা কোনো মতে জনা 2 সঙ্গীকে নিয়ে পালিয়ে বাঁচল। পালাতে পারেনি 4 জন, তারা বাঁচল না। তাদের কুপিয়ে পিস পিস করে কেটে স্থানীয় পুকুর পাড়ে ফেলে রেখে গেল শ্যামল। 2 দিনের মধ্যেই দুষ্কৃতীদের গোষ্ঠী সংঘর্ষে 8 ডজন খুন হলে পুলিশি প্রতিক্রিয়া যেমন হওয়ার তেমনই হলো। জেলার সমস্ত থানা থেকে অফিসার ফোর্স এনে শ্যামল আর বাঘা দুজনের গ্রুপের ছেলেদের সবার বাড়িতে রাতভর তল্লাশি অভিযান। সোর্সের খবর অনুযায়ী একাধিক গোপন থেকে একযোগে হানা, মোড়ে মোড়ে পুলিশি পিকেট, গাড়ি থামিয়ে নাকা চেকিং। 24 ঘন্টায় সাদা পোশাকে নজরদারি 3 শিফটে। ধরাও পড়ল বেশ কয়েকজন। কিন্তু মূলত যাকে ধরার জন্য এত আয়োজন, সেই শ্যামল বেপাত্তা, ভ্যানিশ। শ্যামলের ঘনিষ্ঠ বলয়ে ছিল যারা, সেই রমেশ, বাপি, মন্টু, পুতন, নেপু, চিকিয়ারা সবাই কখনো কখনো ধরা পড়েছিল 9 দশকের এই শেষের বছরগুলোয়। শ্যামলই শুধু অড ম্যান আউট, ধরা পড়েনি কখনো কোনো গুন্ডা মস্তান। কোনো নির্দিষ্ট এলাকায় কিছুদিন দাদাগিরি করে বেরিয়েছে, মাস্তানিতে কাঁপিয়ে দিয়েছে, এমন উদাহরণ খুঁজলে অনেক পাওয়া যাবে। কিন্তু শ্যামলের ব্যাপারটা আলাদা। এত খুন, জখম, লুটপাট করেও পুলিশের চোখে ধুলো দিয়ে বছরের পর বছর অধরা থাকাটা শ্যামলকে শুধু হুগলিতে নয়, সারা রাজ্যেই অপরাধ মানচিত্রে মিথ এর পর্যায়ে নিয়ে গিয়েছিল। আর যে ধরা পড়ে পড়ুক, শ্যামলকে ধরতে পারবে না পুলিশ, এই ধারণাটা একটা দীর্ঘ সময় ধরে জল বাতাস পেয়েছিল। শ্যামল নিজেও ডন ছবিতে বচ্চনের কিংবদন্তি হয়ে যাওয়া ডায়লগটা সামান্য পাল্টে দিয়ে বলতো রাতের আড্ডায়, শ্যামল কো পকড়ানা মুশকিল নেই, নামুমকিন হ্যায়। কেন মুশকিল, কেন নামুমকিন? কোন জাদুমন্ত্রে নিজের রাজ্যপাট দিব্যি কায়েম রেখেও ধরা ছোঁয়ার বাইরে থাকত পুলিশের। পুলিশের বিভিন্ন স্তরের কর্মী অফিসার, যারা 90-এর মাঝামাঝি থেকে শুরু করে পরের 10 বছরের কোনো না কোনো সময় কাজ করেছেন শ্রীরামপুর মহকুমায় বা হুগলি জেলার অন্যত্র। তাদের সঙ্গে কথা বললে একাধিক কারণ বেরিয়ে আসে। 1, শ্যামলের অত্যাশ্চর্য ইনফরমার নেটওয়ার্ক। যারা রিসরা কোন্নগর অঞ্চলের বাসিন্দা
বা নিয়মিত যাতায়াত আছে ওই এলাকায় তারা জানবেন স্থানীয় ভূগোল। যারা যাননি কখনো, ধারণা নেই তেমন, তাদের জন্য বলা, রিষড়া কোন্নগর অঞ্চলের বিভিন্ন বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরির বিস্তীর্ণ এলাকার একটা বড় অংশ জুড়ে ছিল শ্যামলের বিচরণভূমি। অ্যালকালি, জেকে স্টিল, বিন্দাল, ইউনাইটেড ভেজিটেবলস, পাশাপাশি ছিল স্থানীয় ক্লাব, সেবক সংঘর মাঠ, ধর্মডাঙ্গা, বারুজীবী কলোনি। শেষ যে জায়গার নামটা লিখলাম, কৌশলগত কারণে সেটাই ছিল শ্যামলের পক্ষে নিরাপদতম, বারুজীবী কলোনি। রাতে এখানেই থাকতো বেশিরভাগ সময়। কেন? এই জায়গাটায় 3 দিক দিয়ে ঢোকা যেত, রিষড়া রেলগেট দিয়ে, কোন্নগর আন্ডারপাস দিয়ে, কিংবা দিল্লি রোড দিয়ে ডানকুনি হয়ে পুলিশের গাড়ি ঢুকলে দেখা যেত অনেক দূর থেকে। কিন্তু রিষড়া রেলগেট বা কোন্নগর আন্ডারপাস দিয়ে পুলিশের পক্ষে দ্রুত ঢুকে যাওয়া সম্ভব ছিল বারুজীবী কলোনিতে। ডিফেন্সকে মজবুত করতে তাই রেলগেট আর আন্ডারপাসের মুখে সন্ধ্যে থেকে ভোর অবধি ডিউটি করত শ্যামলের বাহিনী। নজরে রাখত প্রতিটা গাড়ি, প্রতিটা বাইককে। সাদা পোশাকে পুলিশ ঢুকছে এ নিয়ে সামান্যতম সন্দেহ হলেও নিমেষের মধ্যে মোবাইলে খবর চলে যেত শ্যামলের কাছে। এ তো গেল রাত। নজরদারি বজায় থাকতো দিনের বেলায়ও। এলাকার প্রতিটা গলিতে, প্রতিটা মোড়ে ছড়িয়ে থাকতো ইনফরমাররা, যাদের সবাইকে মাসে মাসে ভদ্রস্ত অঙ্কের টাকা দিত শ্যামল। দিয়ে রাখতো মোবাইল ফোন। ওসি থেকে শুরু করে এসডিপিও বা জেলার এসপি স্বয়ং বিভিন্ন সময়ে বিভিন্ন অফিসার কম চেষ্টা তো করেননি শ্যামলকে ধরতে। রিক্সা করে, অটো করে, বাইকে করে, নানা রকম ছদ্মবেশে প্রাণপাত চেষ্টা হয়েছে, যাতে পুলিশের গতিবিধি আন্দাজ করতে না পারে শ্যামলের লোকেরা। কিন্তু লাভ হয়নি। খবর হয়ে গেছে মোক্ষম সময়ে, পাখি উড়ে গেছে। শ্যামল যে সময়ে ক্রমে ত্রাস হয়ে উঠেছে রিষড়া কোন্নগর উত্তরপাড়া এলাকায়, তখন ওই এলাকায় কাজ করছেন এমন এক পুলিশ অফিসারের বক্তব্য তুলে দিচ্ছি হুবহু। ডিমওয়ালা, সবজিওয়ালা, ঠেলাওয়ালা, ইস্ত্রিওয়ালা, পাড়ার চায়ের দোকান, মুদির দোকান, সর্বত্র সোর্স ছিল শ্যামলের। এটা রেইডের সময় আমরা ফিল করতে পারতাম। ধরুন রিষড়া রেলগেট পেরোলাম সিভিল ড্রেসে, রিক্সা করে বা পায়ে হেঁটে, অদৃশ্য নজরদারি যে একটা চলছে সেটা সেন্স করতে পারতাম স্থানীয় মানুষের চোখের ইশারায় বা ফিসফিসানিতে। শ্যামলের চেলা চামুন্ডাদের মুখে শুনেছি নানা রকম কোড নেম ছিল খবর দেওয়ার। ছোট পাখি মানে ওসি, মেজ পাখি মানে সিআই বা সার্কেল ইন্সপেক্টর, আর বড় পাখি মানে এসডিপিও। রেইড হতো কিন্তু ফিরতাম খালি হাতে। এক এক সময় এত হতাশ লাগতো যে কি বলবো। মনে হতো এলাকার গাছগুলোও বোধহয় শ্যামলের সোর্স, না হলে এতটা সিক্রেসি মেনটেন করার পরেও প্রত্যেকবার খবর পেয়ে যায় কি করে। এই কি করের উত্তরেই উঠে আসে দ্বিতীয় কারণ, সোর্সের মধ্যেই ভূত। পুলিশেরই একাংশ মনে করেন ফোর্সের মধ্যেও বিভিন্ন স্তরে কাজের লোক ফিট করেছিল শ্যামল। অন্তর্ঘাত না হলে বারবার অপারেশন ফেল করতে পারে না। আর রাজনৈতিক প্রশ্রয়ের কথা তো আগেই লিখেছি। বড়সড় কোনো ঘটনা ঘটিয়ে দেওয়ার পর নিরাপদ আশ্রয়ের অভাব হতো না শ্যামলের। কখনো কখনো আবার পুলিশের রেডারের সম্পূর্ণ বাইরে চলে যেত 2-1 বিশ্বস্ত সঙ্গীকে নিয়ে, মণিপুর, মেঘালয় বা মিজোরাম। এলাকা ঠান্ডা হলে ফিরে আসতো কয়েক মাস পর। 3 নম্বর কারণ, এলাকায় নিজের একটা রবিনহুড ইমেজ গড়ে তোলা। পাড়ার কোনো নিম্নবিত্ত পরিবারের মেয়ের বিয়েতে হয়তো টাকা জোগাড় হচ্ছে না লোক খাওয়ানোর। মেয়ের বাবা শ্যামলকে এসে ধরলেন। এলাকার কোনো ক্যাটারারকে ডেকে শ্যামল নিজস্ব ভঙ্গিতে হুকুম জারি করলো, ভালো মেনু করবি, মাছ মাংস রাখিস, আর যা বিল হবে তার 30% বেশি নিবি না। কিন্তু তা বলে খাবারের কোয়ালিটি যদি খারাপ হয়েছে শুনি, কথা শেষ করার প্রয়োজনই হতো না। বিয়ের ভোজ মিটে যেত
নামমাত্র টাকায়। পাড়ার কোনো মেধাবী ছাত্রের কলকাতার ভালো কলেজে অ্যাডমিশনের টাকা জোগাড় হচ্ছে না। শ্যামলের দরবারে গিয়ে আর্জি জানালে মুশকিল আসান। স্থানীয় কোনো ব্যবসায়ীকে ফোন করে সামান্য চমকালেই কাজ হয়ে যেত, টাকা পৌঁছে যেত ছাত্রের পরিবারে। জলে বাস করে কুমিরের সঙ্গে কেউ ঝগড়া করে না, কোন্নগরে বাস করে কেউ শ্যামলের সঙ্গে ঝগড়ায় জড়াতো না। একটা পরিত্রাতা ইমেজ তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু তা বলে এমন ভাবারও কোনো কারণ নেই যে শ্যামল আদতে দয়ালু প্রকৃতির এবং গরিবের দুঃখে বুক ফেটে যেত। নিজের রোজগার ছিল অঢেল, কিন্তু যা যা পরোপকার করে পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছিল তার জন্য একটা পয়সাও নিজের পকেট থেকে খরচ করতো না। খোলাখুলি বলতো, লোকে জানছে শ্যামলদার জন্য কাজটা হলো, আমার ওইটুকুই দরকার। আমার মাল খসছে কি অন্যের, সেটা নিয়ে কেউ মাথা ঘামাবে না। স্ট্র্যাটেজিক পরিষ্কার ছিল, স্থানীয় মানুষের কিছু উপকার করে কৃতজ্ঞতা কিনতে থাকো এলাকায়, যাতে শ্যামলদার বিপদে আপদে লোকে ঝাঁপিয়ে পড়ে। বিপদ আপদ মানে পুলিশের রেইড, ঝাঁপিয়ে পড়া মানে চোখ কান খোলা রেখে পুলিশের গতিবিধির ব্যাপারে দাদাকে খবর দেওয়া। খবরের বিনিময়ে অনেকে অনেকে মাসও হারা দিত শ্যামল, আগেই লিখেছি। কিন্তু এমনও অনেকে ছিল যারা বিনে পয়সাতেই ইনফরমারের কাজ করত। পরোপকারের বিনিয়োগের ফসল সুদে আসলে এভাবেই তুলছিল শ্যামল। কারণ নম্বর 4, নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস না করার প্রবণতা। যতই নেশার ঘোরে হুপ্পা হয়ে যাক, জুয়ার বোর্ডে যতই উপচে পড়ুক টাকার বান্ডিল, রাতটা কোথায় কোন ঠেকে বা কার বাড়িতে কাটাবে কেউ জানতো না, কাউকে বলতো না। দিনের বেলাও কোথাও যদি যাওয়ার থাকতো কখনো, সময়টা নির্দিষ্ট করে জানাতো না কোনো অবস্থাতেই। বলতো 12টা থেকে 2টোর মধ্যে যাব, বা 4টে থেকে 6টার মধ্যে, এবং ওই সময়টায় হয়তো যেতই না দেও, যেত ওই সময়সীমার আগে পরে। সময়ের এই সামান্য হেরফেরই পাকা খবর থাকা সত্ত্বেও মহেশতলার রেইডটায় এসডিপিওর নাগাল থেকে বেরিয়ে গিয়েছিল শ্যামল। শুরুতে বলেছি সেই ব্যর্থ রেইডের কথা, লিখেছি খবরটা যে দিয়েছিল এসডিপিওর সেই সোর্সের দেহ দিন 10 পর পাওয়া গিয়েছিল রিসরা স্টেশনের কাছে। বাড়িতে ঢুকে মায়ের সামনে কুপিয়ে শ্যামল ভয়ঙ্করতম বদলা নিয়েছিল পুলিশকে খবর দেওয়ার, এবং রাতে মদের থেকে রসিয়ে রসিয়ে বিবরণ দিয়েছিল খুনের। আড়াআড়ি নামিয়ে দিয়েছি, চিরে গেছে পুরো ঘাড় থেকে কোমর অবধি, আর মালটাকে কুপিয়েছি ওর মায়ের সামনে, পুরো পৈতে করে দিয়েছি বাড়িটাকে। কখনো পৈতে, কখনো ফুটবল মাঠ, কখনো বটি কাবাব। এক এক রকম খুনের বর্ণনায় এক এক রকম বিশেষণ ব্যবহার করত শ্যামল। টুকরো টুকরো করে কাটলে সেটা হতো বটি কাবাব, পেট চিরে দিয়ে ভেতরে নুড়ি পাথর আর ঘাস ভরে দিলে সেটা হতো ফুটবল মাঠ। মোট কত খুন করেছিল শ্যামল? সরকারি হিসেবে যদি ধরি, শুধু 1996 আর 2000 সালের মধ্যেই অন্তত 20টা খুনের ঘটনায় সরাসরি যুক্ত ছিল। বেসরকারি হিসেবে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে 8-এর দশকের শেষ দিকে থেকে ধরলে তা নিয়ে জল্পনাই করা যেতে পারে। শুধু 30-40 নাকি আরো অনেক বেশি। পুলিশের নাগালের বাইরে থাকার নেপথ্যে পঞ্চম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ শ্যামলের তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা, দুরন্ত উপস্থিত বুদ্ধি এবং চটজলদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। বিভিন্ন সময়ে শ্যামলের টিমের যে ছেলেপুলেরা ধরা পড়ত, তাদের জিজ্ঞাসাবাদ পুলিশকে বুঝিয়ে দিত অন্যদের থেকে ঠিক কোথায় আলাদা ক্লাস 3 অবধি বিদ্যের অশিক্ষিত শ্যামল। টুকরো কিছু ঘটনার উল্লেখ থাক। সেবক সংঘের মাঠে ঠেক বসেছে, তখন শ্যামল 20-22, 4 দিন রাত। এক সঙ্গী একটু আবেগপ্রবণ হয়ে পড়ল 2-3 পেগ পেটে পড়ার পর। কি অ্যাটমসফিয়ার মাইরি, মনেই হচ্ছে না এটা রিসরা, তাজমহলে বসে মাল খাচ্ছি মনে হচ্ছে, বল।
শ্যামল শুনে সরলভাবেই প্রশ্ন করলো, তাজমহল? এই বারটা আবার আসলো কোথায়? নতুন হলো নাকি? সঙ্গীরা হাসিতে ফেটে পড়ল। তাজমহলের নাম শুনিসনি? আরে বান নয় রে। অপ্রতিভ দেখাতো শ্যামলকে। অথচ তাজমহলেরও নাম না শোনা এই শ্যামলী তুলনায় অনেক বেশি শিক্ষিত বন্ধুদের তাক লাগিয়ে দিত যখন তখন। ওই সেবক সংঘ মাঠেরই একটা ঘটনা যেমন। বেশ কয়েকটা হ্যারিকেনের আলোয় চলছে খানাপিনা। হঠাৎই শ্যামল বলে উঠল, এই আলো বন্ধ কর, পুলিশ আসছে। অন্যরা অবাক, কোথাও কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। কি করে বুঝলো পুলিশ আসছে? আলো নিভিয়ে দেওয়া হলো। আর তার মিনিট দেড়েক পরে মাঠের পাশের রাস্তা দিয়ে পুলিশের গাড়ি বেরিয়ে গেল একটা। চলে যাওয়ার পর আবার যখন চালু হলো মদ মাংস, বাকিরা শ্যামলকে জিজ্ঞেস করলো, কি করে বুঝলি? শ্যামল হাসলো, আরে এই জন্যই আমি আমার জায়গায় আর তোরা তোদের জায়গায়। থানার জিপগুলো বেশিরভাগই দেখবি লজ ছড়ে, যত্ন নেই, তার উপর হেভি রাফ চালায়। তাই দেখবি হেডলাইটের পজিশন ঠিক থাকে না, উঁচু নিচু হয়ে যায়। অন্য গাড়িতে আলো সোজা রাস্তায় পড়ে, পুলিশের গাড়িতে দেখবি হেডলাইটের আলোটা একটু উপরে পড়ে, ইলেকট্রিক তারে ঝিলিক মারে। আমি তারে ওই আলোক ঝিলিকটা দেখলাম, মানে পুলিশ। মোবাইলের যুগে যে টাওয়ার লোকেশন ট্র্যাক করে অবস্থান জেনে নেওয়া যায়, বছরের পর বছর চোর পুলিশ খেলতে খেলতে জেনে গিয়েছিল শ্যামল। জেনে গিয়েছিল পুলিশ ফোনে আড়িও পাততে পারে নম্বর জানা থাকলেই। সেই প্রযুক্তি এসে গেছে। চূড়ান্ত সতর্ক থাকতো ফোন নিয়ে। অন্তত হাফ ডজন মোবাইল সঙ্গে থাকতো অষ্টপ্রহর, নিজের কাছে দুটো, বাকিগুলো সর্বক্ষণের সঙ্গীদের কাছে। পাল্টে পাল্টে ব্যবহার করতো প্রত্যেকটা ফোন। একটা ফোন টানা 2 ঘন্টার বেশি চালু রাখতো না কখনোই। কোন ফোনটা যে কখন চলবে, কোনটা যে কখন বন্ধ হবে হঠাৎ, কখন যে ফের চালু হবে কেউ জানতো না। সবসময় মাথায় রাখতো, হয়তো নম্বরগুলো জেনে গেছে পুলিশ, হয়তো প্ল্যান করছে রেইডের, হয়তো আড়ি পেতে শুনছে কথাবার্তা। শ্যামল তাই ফোনে কথা বলতেও কম, আর বলার সময়ও এমন কিছু কথা ভাসিয়ে দিত ইচ্ছে করে যাতে পুলিশ বিভ্রান্ত হয়। হয়তো আছে কোন্নগরে রাতে কোনো একটা অপারেশন করার কথা আছে রিসরায়, একটা ফোনে কাউকে বলল, রাতে হাওড়া স্টেশনের বড় ঘড়িটার সামনে চলে আয়, বাকি কথা ওখানে হবে। সঙ্গীরা সব প্রশ্ন দৃষ্টিতে তাকালে ক্রূর হাসলো শ্যামল। একটু চুক্তি দিলাম আর কি। পুলিশ জাতটাকে বিশ্বাস নেই। যা বলছি শুনছে হয়তো, শুনলে শোন না, যা ঘুরে মর হাওড়ায়, আমি এদিকে কাজটা সেরে নেই। আমার নো রিস্ক। রিস্ক নিত না এমন নয়, নিত, কিন্তু ভেবে চিনতে। বাঘার সঙ্গে যখন শিয়ানে শিয়ানে চলছে কোন্নগর কানাইপুরে, একদিন দুপুরবেলা শ্যামল একা বাইক চালিয়ে 12 জিবি কলোনিতে ঢুকলো কানাইপুরের দিক থেকে, যেটা বাঘার এলাকা। রমেশ জিজ্ঞেস করলো, এই রাস্তা দিয়ে এলি যে, এই ঝুঁকি নেয় কেউ? আর রাস্তা ছিল না, বাঘার এরিয়া দিয়েই আসতে হলো? যদি বাঘার ছেলেরা দেখতে পেয়ে যেত, যদি ঘিরে দিত? শ্যামলের উত্তর সোজাসাপটা, আরে তোরাও যেমন বাঘার পাড়া দিয়ে ঢোকাই তো সবচেয়ে সেফ রে। ওরা যদি আমাকে দেখেও ফেলতো, ভাবতেও পারতো না যে আমি একা ঢুকেছি, ভাবতো আশেপাশে ছেলে আছে অনেক, অ্যাটাক করতে এসেছি বোধহয়, ভয় পেয়ে যেত। বাঘাকে খবর দিত। গুলি বোমা নিয়ে রেডি হতে ওদের সময় লাগতো কিছুটা। তার মধ্যে এই দেখ আমি আরামসে নিজের মহল্লায়। যাতায়াতের সময় রুট বদলাবি মাঝে মাঝে, একই রুটে গেলে ডেঞ্জার বেশি। নে ঢাল ঢাল আরেকটা। ফোনই শুধু ঘন ঘন বদলাতো তা নয়, বদলাতো চেহারাও। কখনো শুধুই গোঁফ রাখতো, কখনো গোঁফের সঙ্গে এক মুখ দাড়ি এবং তার উপর পাগড়ি চড়িয়ে পাক্কা পাঞ্জাবি, কখনো আবার গোঁফ দাড়ি উড়িয়ে দিয়ে পরিপাটি ক্লিন শেভড। দূরপাল্লার ট্রেনে প্যাসেঞ্জার সেজে উঠে রেল ডাকাতি করত যখন কেরিয়ারের শুরুর দিকে, তখন থেকেই ছদ্মবেশ ধরায় পটু। কখনো বিহারি সাজতো, কখনো পাঞ্জাবি,
সেই অনুযায়ী পোশাক আশাক, চেহারার ছিঁড়ি ছাঁদ পাল্টানোর এই অভ্যেস আগাগোড়া বজায় রেখেছিল শ্যামল। ঠিক এই মুহূর্তের মুখের চেহারা কেমন রেড করার সময় জানত না পুলিশ। দীর্ঘদিন অ্যারেস্ট না হওয়ায় সাম্প্রতিক কোনো ছবি ছিল না শ্যামলের। বিভিন্ন সময়ে গ্রেপ্তার হওয়া সঙ্গীদের থেকে চেহারার বিবরণ শুনে এবং সোর্সদের সঙ্গে কথা বলে একটা ধারণাই তৈরি হয়েছিল। শুধু নিজের নিরাপত্তার ব্যাপারে রিস্ক ফ্যাক্টর শূন্যের কাছাকাছি নামিয়ে আনার চেষ্টা করতো সবসময়। বাইক চালাতো দুর্দান্ত, কেউ কখনো অন্যের বাইকের পেছনে বসতে দেখেনি, সে যতই নেশা হোক। পিলিয়ন রাইডিং কখনো নয়, বলতো অন্য কেউ সারা কোথায় কখন গাড়ি ভিড়িয়ে দেবে ঠিক আছে কোনো। গলি বোমার ব্যাপারেও একই নীতি। এক সাগরেদের ভাষায় শ্যামল লোহা আর ছিলামে দানা নিজে ভরত, হজমলা নিজেই বানাতো। ডেটালেও অন্য কাউকে হাত দিতে দিত না, বলতো নিজের মাল নিজে রেডি করব। অন্যের বানানো মাল নিয়ে কাজ করতে গিয়ে নিজেই যদি ফিটে যাই। অন্ধকার জগতের ভাষা এগুলো। লোহা মানে দেশি পিস্তল, মুঙ্গেরে বানানো পিস্তল, যার ম্যাগাজিনে আছে গুলি ভরার। তার নাম ছিলাম। দানা কি পাঠক হয়তো আন্দাজ করতে পারছেন, গুলি। ডেটল মানে বোম বানাতে যে নাইট্রো গ্লিসারিন লাগে, আর হজমলা শিশি ভোনার বোমার কোড নেম। সব বিষয়ে শ্যামল এতটা স্বাবলম্বী ছিল না। ব্যাংকের চেক বইয়ে সই করা যেমন, শ্যামল একেবারে ছোটবেলার এক বন্ধুকে বলেছিল, যখন প্রথম ব্যাংক অ্যাকাউন্ট খুলল সে এক কাণ্ড। ইংরেজি অক্ষর লিখতে গিয়ে কাল ঘাম ছুটে যাওয়ার অবস্থা। এস আর এইচ লিখতেই আধ ঘন্টা কাটিয়ে দিল। শেষে বিরক্ত হয়ে বলেই ফেলল, এর থেকে তো খুঁড় দিয়ে লেখা সোজা ছিল। 1.5 ঘন্টার কসরতের পর কোনোভাবে সই করলো চেকে, আর মকসর কাগজটা রেখে দিল ওয়ালেটে। সব সময় সঙ্গে রাখতো, বলতো না দেখে নিজের নাম ইংরেজিতে লেখা পারবই না। এলাকা দখলে, ব্যাংক ব্যালেন্স ফুলে ঢোল। পুলিশি রেইড থেকে বাঁচার নিরাপত্তা বলায় আরো নিশ্চিদ্র। এর পরের ধাপ যা হয়ে থাকে সাধারণত, সেটাই ঘটল শ্যামলের ক্ষেত্রেও। প্রমোটারির অন্তর্মহলে পা রাখা। বালি, উত্তরপাড়া, রিসরা, কোন্নগরে প্রচুর আবাসন তৈরি হচ্ছে তখন। যেখানে যা জমি খালি পড়েছিল বিক্রি হয়ে যাচ্ছে দ্রুত, টাকা উঠছে, শুধু লুফে নিতে হবে। শ্যামল ঠিক করলো, খুন খারাপি ঝামেলা অনেক হয়েছে, এবার ডন থেকে ব্যবসায়ী হওয়ার সময় এসেছে লাখ পেরিয়ে কোটিতে খেলার। প্রথম জমিটা দখল নেওয়ার সময় দাদাগিরি অবশ্য করতেই হলো। একটা প্লট পছন্দ হয়েছিল শ্যামল রমেশের। কিনে ফ্ল্যাট বানিয়ে চড়া দরে বেচলে প্রচুর মুনাফা। কিন্তু যে দর অফার করলো শ্যামল, তাতে রাজি হচ্ছিলেন না জমির মালিক। বললেন, তোমরা জলের দরে চাইছো জমিটা? এ হয় না, আমি এর চেয়ে অনেক বেশি দাম পাবো কাগজে বিজ্ঞাপন দিলে। শ্যামল সোজা পিস্তল বের করে পেটে ঠেকিয়ে দিল। বেঁচে থাকলে তবে তো কাগজে বিজ্ঞাপন দেবেন, হয় জমিটা দিন নয়তো মরে যান, আপনার চয়েস। বেঁচে থাকাকেই বেছে নিলেন জমির মালিক। শ্যামলের প্রথম প্রজেক্টে ইট, বালি, সিমেন্ট পড়তে শুরু করলো। সেই শুরু, এবং বছর খানেকের মধ্যেই এলাকার প্রমোটিংয়ে মৌরসি পট্টা কায়েম করে নেওয়া। এখানেও নিয়ম বাঁধা। কোনো একটা জমিতে হয়তো কেউ ফ্ল্যাট বানাচ্ছে, প্রতি স্কোয়ার ফুট পিছু 50 থেকে 70 টাকা বরাদ্দ থাকবে শ্যামলের জন্য। কারো দখলে হয়তো কোনো জমি আছে, কিন্তু G+3 বানানোর পয়সা নেই। শ্যামল টাকার যোগান দিত। শর্ত, মাসে 3% সুদ। লোকেশন যদি খুব ভালো হয় সুদের হার বেড়ে 5%। এর উপর স্কোয়ার ফুট পিছু 50 থেকে 70 টাকা তো রইলই, আরও ছিল। ফ্ল্যাট কেউ শ্যামলের দেওয়া টাকাতেই বানাক বা নিজের পয়সায়,
বালি সিমেন্ট কিনতে হবে শ্যামলের এক অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়ের দোকান থেকে, যার ইমারতি সামগ্রীর ব্যবসা। স্কোয়ার ফুটের মাপজোক যাতে ঠিকঠাক হয় তার জন্য মাস মাইনের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ করেছিল শ্যামল। ইঞ্জিনিয়ার সাইটে গিয়ে সব দেখে দেখে এসে রিপোর্ট দিলে তবেই শুরু হতো টাকা পয়সার গল্প। হিসেবপত্রের জন্য অবশ্য মাইনে দিয়ে চার্টার্ড অ্যাকাউন্ট রাখার প্রয়োজন পড়েনি। শ্যামল নিজেই রাখত প্রতিটা পয়সার হিসেব। একটা খাতায় যেভাবে লিখে রাখতো পাওনা গন্ডার খুঁটিনাটি, দেখলে কে বলবে ক্লাস 3তেই পড়াশোনার ফুল স্টপ। টাকা আসতে লাগলো বন্যা স্রোতের মতো। খুব নিম্নবিত্ত ঘর থেকে উঠে আসা কোনো সমাজবিরোধী যখন কোটি কোটি টাকার মালিক হয়ে পড়ে, চোখে ঝিলমিল লেগে যায়। সমাজের উচ্চ কোটির জীবনযাত্রাকে আষ্টে পৃষ্ঠে চেকে দেখার একটা মোহ তৈরি হয়। শ্যামল ব্যতিক্রম ছিল না। বিলাসবহুল গাড়িতে যাতায়াত বাড়ল শহরে, একাধিক ফ্ল্যাট ভাড়া নিল কলকাতায়। ভাড়া অবশ্য নিত খুব অল্প দিনের জন্য, তারপর ছেড়ে দিয়ে ফের অন্য এলাকায় অন্য ফ্ল্যাট। খুব ঘনিষ্ঠ দু একজন ছাড়া কেউ জানত না ফ্ল্যাটগুলির ঠিকানা, যেখানে মাঝে মাঝে খানাপিনা নাচা গানার আসর বসাত শ্যামল। এক রাতের সুরা আর সুরের আয়োজনে উড়ে যেত লক্ষ লক্ষ টাকা। লাইফস্টাইলে আমূল পরিবর্তন হলো। সেরা ব্র্যান্ডের পোশাক আশাক গায়ে উঠতে লাগলো রোজ। নিজের কুর্তা পাজামা অর্ডার দিয়ে বানাতে শুরু করলো কলকাতার সেরা ডিজাইনারদের সঙ্গে। সঙ্গে যোগ হলো যথেচ্ছ নারী সংসর্গের অভ্যেস, যেটা আগে ছিল না। প্রচুর টাকার বিনিময়ে টলিউড এমনকি বলিউডের নায়িকাদের সঙ্গে সময় কাটানো যায় কিনা সেই খোঁজ করার জন্য মোটা টাকা দিয়ে এজেন্ট লাগিয়েছিল। বড়াই করে বন্ধুদের বলতো, আমার পড়াশোনা হয়নি বলে তোরা ঠাট্টা করিস, তোরা তো কেউ 12 ক্লাস, কেউ গ্র্যাজুয়েট, পারবি টপ হিরোইনের সঙ্গে 5 তারা হোটেলে সময় কাটাতে? 2 মেয়ে ছিল শ্যামলের, যাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। মেয়েদের ভর্তি করেছিল কলকাতার অভিজাত ইংলিশ মিডিয়াম স্কুলে। বলতো, আমার তো বাওয়াল করেই লাইফটা খরচ হয়ে গেল, কিন্তু মেয়েগুলো ইংলিশে কথা বলবে, ফরেন যাবে পড়তে, মিলিয়ে নেবি। পাশাপাশি আক্ষেপও করত, মেয়ে দুটোর তো বিয়ে হয়ে যাবে, শ্বশুর বাড়ি চলে যাবে, আমার টাকা পয়সা আর ব্যবসার দেখভাল কে করবে? একটা যদি ছেলে থাকতো। ছেলের আশাতেই শ্যামল দ্বিতীয় বিয়ে করেছিল, মিতালি নামের এক তরুণীকে। তবে প্রথম স্ত্রী তাপসীর সঙ্গে সম্পর্কে চির ধরনী বিশেষ। চির বরং ধরেছিল শ্যামল রমেশের সমীকরণে। নাম্বার 1 আর নাম্বার 2 মতবিরোধে গ্যাংয়ের মধ্যে চাপা টেনশন জন্ম নিচ্ছিল। শ্যামলের মনোভাব ছিল, অনেক তো হলো, এবার পুরো ফোকাসটা সিন্ডিকেট ব্যবসায় দেওয়া যাক। চমকানো ধমকানোর মেশিনারি তো আছেই, থাকবেও, কিন্তু নিতান্ত প্রয়োজন না হলে আর নিজেরা সরাসরি ঝুট ঝামেলায় জড়িয়ে লাভ নেই। এমনিতেই পুলিশের অনেক কেসে নাম ঝুলছে, আর বাড়িয়ে কি লাভ? বরং বুদ্ধিমানের কাজ হলো একটা আপাত ভদ্র ইমেজ তৈরি করা, যাতে পরের বার মিউনিসিপ্যাল ইলেকশনে দাঁড়ানো যায়। রাজনীতির একটা মোড়ক থাকলে কিছুটা সুবিধে তো পাওয়াই যায়। রমেশ সহমত ছিল না এই গান্ধীগিরির তত্ত্বে। তার বক্তব্য ছিল, সিন্ডিকেট আছে থাকুক, যেমন চলছে চলুক, কিন্তু প্রমোটিংয়ের কাজে যে কোনো সময় বাজারে মন্দা আসতেই পারে। তাই সিন্ডিকেটের পাশাপাশি হাওড়া হুগলিতে লোহার ছাঁটের ব্যবসাটাও চালানো উচিত সমানতালে। তোলাবাজির পরিধিও আরও বাড়ানো দরকার, এবং সেটা করতে হলে নিয়মিত অ্যাকশন করতে হবে, এবং নিজেদেরও মাঝে মধ্যে সামনে থাকতে হবে। না হলে গ্যাং বা ব্যবসা দুটোর ওপর থেকে নিয়ন্ত্রণের হ্রাস আলগা হবে ক্রমশ, কারণ দুটোই যথেষ্ট বেড়েছে কলেবরে। এখন হঠাৎ করে পুরোপুরি ভদ্রলোক সেজে গিয়ে লাভ নেই। আর রাজনীতিতে যোগ দিলেই তো আর এক ছটকায় অতীত কীর্তি সব মুছে যাবে না। পুলিশও পিছু ছাড়বে না, পিছু ছাড়ার প্রশ্নই ছিল না।
সেই যে 91-এ শ্যামল ধরা পড়েছিল মুঘল সরাইয়ের জিআরপির হাতে, তারপর আর ধরা যায়নি। দীর্ঘ ব্যর্থতায় হতাশা আসেই। শ্যামলের ক্ষেত্রেও হতাশা বারবার গ্রাস করছিল পুলিশকে। চেষ্টা কিন্তু তা বলে থেমে থাকেনি জেলা পুলিশ এবং সিআইডির তরফে। সিআইডির মনিটরিং সেলে বিশেষ টিম তৈরি হয়েছিল শ্যামলের ট্র্যাকিংয়ে। পুলিশ যে হাল ছাড়েনি, শ্যামল জানত বিলক্ষণ, তাই চালিয়ে যেত অহরহ সিম বদলানোর খেলা। নির্দিষ্টভাবে হদিশ পাওয়া কঠিন থেকে কঠিনতর হতো পুলিশের পক্ষে। তবু লেগে থাকতে হতো। কথা আছে না, সুন্দর মুখের জয় সর্বত্র, তদন্তের ক্ষেত্রে অন্য। ধৈর্যের জয় সর্বত্র। সবর করো এবং মেওয়া ফলার অপেক্ষায় থাকো। সরাসরি খুন খারাপিতে 2002-2003 পর থেকে আর জড়াতে চাইত না শ্যামল। জড়াতে বাধ্য হলো 2005 ডিসেম্বরে। একটা সাইটের প্রজেক্ট প্ল্যান নিয়ে শ্যামলের সঙ্গে মতের মিল হচ্ছিল না প্রমোটারের। উপর মহলে কিছু যোগাযোগ ছিল এই প্রমোটারের। অন্যায় দাবির কাছে অন্যদের মতো গলবস্ত্র হয়ে নতজানু হওয়া দূরে থাক, উল্টে শ্যামলের লোকেদের শাসিয়েছিল, তো দাদাকে বলে দিস যা ইচ্ছে ডিমান্ড করবে আর আমি মেনে নেব। সেটা হবে না, চমকে লাভ নেই। তেমন হলে ফেলে রাখবো জমিটা, প্রজেক্ট হবে না। একেবারে সরাসরি বিদ্রোহ খোদ হুপ্পা শ্যামলের বিরুদ্ধে। পাল্টা চ্যালেঞ্জও ছুড়ে দেওয়া একরকম, যা পারিস করে নে, তোর জোর জুলুম মানব না। মস্তানি আর তোলাবাজির দুনিয়ায় সবচেয়ে জরুরি বিনিয়োগ হলো ভয়। ভয় পেয়েই অন্যায্য দাবি মেনে নেওয়া, ভয় পেয়েই নিঃশর্ত নথি স্বীকার, ভয়ের চাষ করেই মুনাফার ফসল তোলা। আর সেই ভয়ই যদি চলে যায়, যদি কেউ শ্যামলকে চোখ রাঙিয়েও পার পেয়ে যায়, তাহলে শ্যামলের অস্তিত্বই সংকটাপন্ন হয়ে পড়ে। বিদ্রোহের নিশান তোলার মাসুল দিতে হলো ওই প্রমোটারকে। শ্যামল নিজে অ্যাকশনে নামল। 2005 ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে প্রজেক্ট সাইট ম্যানেজারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারল এবং প্রকাশ্যে হুমকি দিয়ে গেল কয়েকদিনের মধ্যে প্রমোটারের পুরো ফ্যামিলি উজাড় করে দেওয়ার। এই হুমকিটা যে ফাঁকা আওয়াজ নয়, সত্যি যে হাওড়া নিবাসী প্রমোটারের বাড়িতে ভয়ানক কোনো অ্যাকশনের প্ল্যান করছে শ্যামল, তার আঁচ পেল সিআইডির মনিটরিং সেল। কল ইন্টারসেপশনে ধরা পড়ল শ্যামলের সঙ্গে এক সহযোগীর মিনিট দেড়েকের কথোপকথন। শ্যামলকে বলতে শোনা গেল, শালার বড্ড পুরকি হয়েছে, দেখটা কি করি, 1 সপ্তাহের মধ্যে বাড়ির হাফ থেকে ফুল হাওয়া করে দেবো পুরো। বাড়ির হাফ থেকে ফুল, এটা ডিকোড করা কোনো সমস্যা নয়। হাফ থেকে ফুল অর্থাৎ ছোট থেকে বড় সবাইকে মেরে দেওয়ার প্ল্যান করছে। একটা খুন হয়ে যাওয়ার পর তদন্তে নেবে, অপরাধীকে খুঁজে বের করা এক জিনিস, রুটিন কাজ। কিন্তু খুব তাড়াতাড়ি এক বা একাধিক খুন হওয়ার সম্ভাবনা প্রবল, এটা জেনে যাওয়ার পর খুনগুলোকে প্রতিহত করা আরেক রুটিন নয়, ঢের বেশি কঠিন, ঢের বেশি উদ্বেগের। জরুরি বৈঠকে বসলেন ডিআইজি সিআইডি ক্রাইম ওয়ার্কের, যার তর্কাতীত দক্ষতা শুধু রাজ্যে নয়, দেশের পুলিশ মহলেও বহু চর্চিত। শ্যামলের মোবাইলের 3টি সিমের কথা জানা ছিল অফিসারদের, কিন্তু আগে যেমন লিখেছি, কখন কোনটা অ্যাক্টিভ থাকবে, কখন কোনটা ব্যবহার করবে, সেটা আন্দাজ করা ছিল শিবেরও অসাধ্য। কোনোটা হয়তো সকাল 9টায় চালু হলো, সোয়া 9টায় খুচরো, দুটো ফোনের পর বন্ধ সারাদিনের জন্য। কোনোটা আবার সারাদিন খোলা, কিন্তু অ্যাক্টিভিটি নেই। কোনোটায় ফোন এলে শ্যামল নয়, তুলছে অন্য কেউ। পাশ থেকে হয়তো শ্যামলের গলা শোনা যাচ্ছে। টাওয়ার লোকেশন বদলাচ্ছে দিনে কম করে হলেও 5 বার, কখনো বেলুড়, কখনো বালি, কখনো ব্যান্ডেল, কখনো শ্রীরামপুর, কখনো আবার মধ্য কলকাতা। কোনো দিন আবার 3টে ফোনই সারাদিন বন্ধ। কিন্তু মোবাইল ছাড়া কাটাচ্ছে কি করে?
হতেই পারে চতুর্থ কোনো সিমও আছে, যা অজানা এখনো পর্যন্ত। 4টে কাজ করার আছে আপাতত। সোর্সদের নতুন করে অ্যাক্টিভেট করা, এসপি হুগলিকে পুরো ব্যাপারটা জানিয়ে রাখা, এসপি হাওড়াকে বলে ওই প্রমোটারের বাড়ির আশেপাশে সাদা পোশাকের নজরদারির ব্যবস্থা করা, এবং শ্যামলের যে নম্বরগুলো জানা আছে সেগুলি রাউন্ড দ্য ক্লক মনিটর করা। 21 ডিসেম্বরের বিকেলে কল মনিটরিং সেল থেকে ফোন এলো ডিআইজির কাছে। স্যার, একটা 1.5 মিনিটের কনভারসেশন হলো মিনিট 10 আগে। কি বলছে? কাল বাগুইয়াটি যাবে। বলছে পাগলি ফিট করে রাখিস। কখন যাবে বলেছে? বলল সেকেন্ড হাফে। এখন টিএল বেলুর, যার সঙ্গে কথা হলো তার সাবস্ক্রাইবার ডিটেলস নিয়েছো? ইয়েস স্যার। তন্ময় বলে একজনের নাম দেখাচ্ছে, অ্যাড্রেস গুপ্তিপাড়া। নাম্বারটা ট্র্যাক করেছো? হ্যাঁ স্যার। কনভারসেশনের সময় লোকেশন ব্যান্ডেল, ওই ফোনটার পরেই সুইচ অফ। ট্র্যাক রাখছি স্যার। গুপ্তিপাড়ার ঠিকানাটা টেক্সট করো রাইট নাও। গুপ্তিপাড়ার ওই ঠিকানায় যে তন্ময় বলে কেউ থাকে না, সেটা এসপি হুগলি খোঁজখবর নিয়ে ডিআইজিকে জানিয়ে দিলেন ঘণ্টাখানেকের মধ্যেই। ভুল নাম দিয়ে ভুল ঠিকানা দিয়ে সিমটা নেওয়া হয়েছে। ফোন আবার চালু হওয়া অবধি অপেক্ষা করা ছাড়া গতি নেই। 1.5 মিনিটের কথা চালাচালি থেকে কি জানা যাচ্ছে? আগামীকাল বাগুইয়াটি যেতে পারে। বলছে সেকেন্ড হাফে যাবে, মানে বিকেলে, সন্ধে বা রাতে। পাগলি ফিট করে রাখতে বলেছে। এটাও অপরাধ দুনিয়ার ভাষা। পাগলি অর্থাৎ মহিলা, যা দাঁড়াচ্ছে কোনো মহিলার সঙ্গে নিভৃতে সময় কাটানোর জন্য কাল বাগুইয়াটি যেতে পারে। অবশ্য শ্যামলের যা মারাত্মক দ্রুত স্বভাব, কে বলতে পারে বাগুইয়াটিও হয়তো কোড নেম। আসলে হয়তো যাবে অন্য কোথাও, ফোনে ইচ্ছে করেই মিসলিড করছে। যদি তাও হয়, ইনপুট যেখানে কয়েকদিনের মধ্যে একাধিক ফোনের চান্স নিতেই হবে, ধরে নিতে হবে বাগুইয়াটি। বাছাই করা কিছু সোর্সকে জরুরি তলব করা হলো সন্ধেতেই। কথা হলো বিস্তারিত। কেষ্টপুর আর বাগুইয়াটির মাঝামাঝি একটা জায়গায় ঠিকের সন্ধান পাওয়া যাচ্ছে, এক প্রমোটারের বাড়ি। গত বছর একটা সময় শ্যামলের নিয়মিত যাতায়াত ছিল এখানে। ফুর্তি টুর্তি হতো রাত বিরেতে। বাগুইয়াটি যদি হয়, এখানেই যাওয়ার সম্ভাবনা 99%। বাড়িটা আইডেন্টিফাই করা যাবে? সোর্সের উত্তর ইতিবাচক। ঠিক হলো, সকাল থেকে হবে অপারেশন শ্যামল। ভোরের দিকেই সোর্সকে নিয়ে একটা টিম দেখে আসবে ফ্ল্যাটটা। সাদা পোশাকের ফোর্স কিভাবে ছড়িয়ে থাকবে চারপাশে, সেই ডিপ্লয়মেন্ট প্ল্যান করে রাখতে হবে। অপারেশন কাল, কিন্তু রাত থেকেই টাওয়ার লোকেশন মিনিটে মিনিটে মনিটর করতে হবে। ফিল্ডে 4টে টিম থাকবে সকাল থেকে। নেতৃত্বে থাকবেন ডিআইজি স্বয়ং, সঙ্গে থাকবেন সিআইডির স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, যিনি এসএস বলে পরিচিত রাজ্য পুলিশে। একটা টিম থাকবে উল্টোডাঙ্গায়, একটা কেষ্টপুরে। বাগুইয়াটিতে স্ট্যাটিক টিম একটা। ডিআইজি থাকবেন এয়ারপোর্টের কাছে 2টো গাড়ি নিয়ে। শ্যামলের ফোনের টিএল যেমন যেমন জানা যাবে, সেভাবে মুভ করবে ফিল্ডে থাকা ইউনিট। মনিটরিং সেল প্রতি 10 মিনিট অন্তর যাদের জানাতে থাকবে শ্যামলের ফোনের অবস্থান। 22 ডিসেম্বর 2005 সকাল থেকে শ্যামলের 3টে সিমই বন্ধ। একটা চালু হলো 10:15 নাগাদ, যাতে একটা ফোন এলো 10:30 সামান্য পরে। বালি এলাকার কোনো এক প্রমোটারের ফোন। নিছক কাজের কথাই হলো, সিমেন্ট বালির ডেলিভারি সংক্রান্ত। ফোনটা অবশ্য শ্যামল ধরল না, ধরল অন্য একজন, যে ফোনের অন্য প্রান্তে থাকা প্রমোটারকে শুরুতেই বলল, দাদাকে এখন দেওয়া যাবে না, ঘুমোচ্ছে, যা বলার আমাকে বলুন। পাশ থেকে একটা জোরানো গলা শোনা গেল, কার ফোন রে? এতদিনের
ট্র্যাকিংয়ের অভিজ্ঞতায় গলাটা মনিটরিং সেলের কাছে খুব চেনা। শ্যামল। টাওয়ার লোকেশন ডানলপ সংলগ্ন এলাকা। সঙ্গে সঙ্গে সোর্সদের চট করে বাজিয়ে নেওয়া হলো একবার। ডানলপ এলাকায় কোনো নতুন ডেরার সন্ধান জানা আছে? কোনো নতুন কাজে হাত লাগিয়েছে ওই অঞ্চলে? যতটুকু জানা গেল, মাস 6 আগে সিথিতে একটা সাইটে কিছু টাকা ঢেলেছিল শ্যামল। তখন যাওয়া আসা ছিল মাসে 2-1 বার, কিন্তু ঠিক বলতে যা বোঝায় তেমন কিছুর খোঁজ নেই। একটা ব্যাপারে সন্দেহ নেই আপাতত, শ্যামল এখন ডানলপ এলাকায় আছে। বাকি দুটো ফোন অবশ্য এখনো বন্ধ। টাওয়ারের অবস্থান স্ট্যাটিক থাকলো দুপুর প্রায় 2টো অবধি। সেই 10:30টার পর থেকে ফোন এসেছে 3টি। কথোপকথনে উল্লেখযোগ্য কিছু নেই। ব্যবসাপাতির ফোন, যার মধ্যে শেষ ফোনটা শ্যামল নিজেই ধরেছে এবং ছাড়ার আগে বলেছে পরে কথা হবে, এখন বেরোচ্ছে একটু। বেরোলো যে সেটা বোঝা গেল 2:30টার পর, যখন টাওয়ার লোকেশন বদলাতে শুরু করলো ফোনের। বেলঘড়িয়া পেরিয়ে বরানগর, বরানগর পেরিয়ে টালা। ফোনের বদলাতে থাকা অবস্থান বুঝিয়ে দিল হুপ্পা শ্যামল এখন দক্ষিণমুখী। নাকি ভুল ভাবা হচ্ছে? শ্যামল আদেও নয় শ্যামলের কোনো সঙ্গী। ধন্দের কারণ ইতিমধ্যেই চালু হয়েছে দ্বিতীয় ফোনটা, যার অবস্থান দেখাচ্ছে ডানলপ সেক্টর। দুটো ফোনের কোনোটাই কোনো কথোপকথনের আওয়াজ পাচ্ছেন না। দুটো সম্ভাবনা: এক, শ্যামল এখন ডানলপ এলাকাতেই কোথাও আছে, দ্বিতীয় সিমটা ব্যবহার করছে। কোনো সঙ্গীর কাছে এখন প্রথম চালু হওয়া ফোনটা আসে, যে উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে। 2, শ্যামল ডানলপ থেকে বেরিয়ে এসেছে প্রথম ফোনটা নিয়ে এবং নর্থ টু সাউথ যাচ্ছে, আর দ্বিতীয় সিমটা ব্যবহার করছে কোনো সঙ্গী, যে তখনও ডানলপেই রয়েছে, বেরোয়নি শ্যামলের সঙ্গে। বিভ্রান্তি দূর হলো 3:15 নাগাদ, যখন দ্বিতীয় ফোনের সিমও স্থিতাবস্থা কাটিয়ে বদলাতে শুরু করলো পজিশন, এবং দক্ষিণে নয়, টিএল ক্রমে সরতে থাকলো দক্ষিণেশ্বর পেরিয়ে বালির দিকে। দ্বিতীয় ফোনে একটা ইনকামিং কল এলো। ফোনটা ধরে যে হ্যালো বলল সে শ্যামল নয়। এ সেই লোক যে সকালে ফোনে বলেছিল দাদা এখন ঘুমাচ্ছে। যিনি ফোন করেছেন তিনি বললেন শ্যামলের সঙ্গে কথা ছিল। উত্তর এলো, দাদা একটু ব্যস্ত এখন, আপনার সঙ্গে পরে কথা বলিয়ে দেব। ফোনটা ডিসকানেক্ট হওয়ার মিনিট খানেকের মধ্যেই দ্বিতীয় ফোন থেকে প্রথম ফোনে কল গেল। দাদা, পার্টির ফোন ছিল, কথা বলতে চাই, পরশু সাইটে আসতে বল, 12টা নাগাদ। দ্বন্দ্বের জায়গা নেই আর। শ্যামল প্রথম ফোনটা ব্যবহার করছে এবং ফোনের টিএল জানাচ্ছে শ্যামলের অবস্থান এখন মধ্যম গ্রামের কাছাকাছি। গত মিনিট 15 ধরে স্ট্যাটিক। বাগুইয়াটিতে থাকা টিমকে অ্যালার্ট করা হলো, মধ্যম গ্রামের কাছাকাছি কোথায় আছে। স্ট্যাটিক আছে কেন? 15 মিনিট। গাড়িতে তেল ভরছে? কোনো ঠেক আছে ওই এরিয়ায়, নাকি লাঞ্চ করছে কোনো রেস্তোরাঁ বা ধাবায়? ডিআইজি নিজে এসএসসিআইডির সঙ্গে এয়ারপোর্টের কাছাকাছি। পেছনের গাড়িতে ছিলেন ইন্সপেক্টর হিমাদ্রি বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরও 3 জন অফিসার। দুটো গাড়ি এয়ারপোর্ট থেকে মধ্যগ্রাম অবধি চক্কর দিল পরের আধ ঘন্টা। পেট্রোল পাম্পগুলো দেখা হলো, ঢু মারা হলো যশোর রোডের বিখ্যাত ধাবা শেরি পাঞ্জাবেও। যদি ভাগ্য ভালো হয়, যদি বাই চান্স চোখে পড়ে যায়। না, পড়ল না চোখে। গাড়ির নম্বর জানা নেই, কি ধরনের গাড়িতে আছে জানা নেই। সম্ভাব্য গন্তব্য সম্পর্কে একটা আন্দাজ আছে মাত্র। শুধু টাওয়ার লোকেশন ফলো করে শ্যামলের মতো অত্যন্ত ধূর্ত ক্রিমিনালকে ধরা যে প্রায় দুঃসাধ্যের পর্যায়ে পড়ে বেশ বুঝতে পারছিলেন ডিআইজি এবং তার টিমের সদস্যরা। বাগুইয়াটির ওই ফ্ল্যাটে যদি আজ সত্যিই যায়, ধরা যাবে নিশ্চিত। কিন্তু যদি না যায়, এভাবে এক জায়গা থেকে আরেক জায়গায়
ফোনের অবস্থান ফলো করে সম্ভব কখনো? 4:15 নাগাদ ফের বদলাতে শুরু করলো ফোন গতিবিধি। মাইকেলনগর পেরিয়ে ঢুকলো এয়ারপোর্ট সেক্টরে। এবার কি তাহলে বাগুইআটির ফ্ল্যাট? কিন্তু এটা কি হলো? ভিআইপি রোড ধরে উত্তরের দিকে যেতে যেতে টাওয়ার লোকেশন হঠাৎ পূর্বমুখী রাজারহাটের দিকে যাচ্ছে। সোজা ভিআইপি রোড না ধরে রাজারহাটের ভিতর দিকে বাগুইআটি যাবে। ডিআইজির গাড়িও ঢুকলো রাজারহাটের রাস্তায়, হল্ট করলো চিনার পার্কের কাছাকাছি। বাগুইআটির ধারে কাছেও যে আপাতত যাওয়ার পরিকল্পনা নেই শ্যামলের, সেটা পরিষ্কার হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। ফোন অবস্থান জানিয়ে দিল শ্যামল রাজারহাট নিউ টাউনের রাস্তা ধরে যাচ্ছে সল্টলেকের দিকে। এ তো মহা মুশকিল হলো। বাগুইআটিতে যাওয়ার ঝুঁকি হয়ে যাবে আজ। কোনোভাবে আন্দাজ করেছে দুপুর বিকেল সন্ধে রাত কোনো না কোনো সময় বাগুইআটিতে আসবে। এই ধারণা নিয়েই অপারেশনটা প্ল্যান করা, অথচ সন্ধে হয়ে এলো, ওদিকে যাওয়ার কোনো নামগন্ধ নেই। সিআইডির গাড়ি যখন সল্টলেকের দিকে এগোচ্ছে, স্পেশাল সুপারিনটেন্ডেন্ট জিজ্ঞেস করেই ফেলেন ডিআইজিকে, স্যার এভাবে আর কতক্ষণ? শ্যামল যা শেয়ানা জিনিস, হয়তো কোনো হিন্ট পেয়েছে কোথাও থেকে, তাই বাগুইআটির দিকে মারাচ্ছেই না। আর ঘন্টাখানেক দেখবো, তারপর দেখ। ধরো যদি বাগুইআটিতে রাতের দিকে যায়, সেখানে টিম তো থাকছেই। সল্টলেকের সেন্ট্রাল পার্কের কাছে যখন গাড়ি থামালেন ডিআইজি, তখন ঘড়িতে 5:15। শ্যামলের ফোনের টিএল সল্টলেকের স্ট্যাটিক 5টা থেকে ঠিক 6:45 একটা ইনকামিং কল এলো শ্যামলের মোবাইলে। ফোনটা ধরলো শ্যামলি। ফোনটা ধরেই পরে করিস বলে কেটে দিল ফোনটা। ফোনের অন্যদিকে যেই থাকুক, সুযোগই পেল না কিছু বলার। 6:30 বাজতে চলল। টিএল বদলাচ্ছে না। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল সল্টলেকেই থিতু। কোথায় আছে? এখানে কোনো ফ্ল্যাট ভাড়া করেছে? যেমন করে থাকে মাঝে মধ্যে, যে মহিলার সঙ্গে সময় কাটানোর কথা বাগুইআটিতে, তাকে কোনোভাবে খবর পাঠিয়েছে সেই ফ্ল্যাটে আসতে। ফোনটা যেরকম অধৈর্যভাবে রেখে দিল, তাতে এটুকু বোঝা যাচ্ছে যেখানেই থাকুক, যাই করুক, কোনো ডিস্টারবেন্স চাইছে না। কোথায় থাকতে পারে? কোথায় থাকতে পারে? ভাবতে ভাবতেই আচমকা একটা ব্রেন ওয়েভ ছটকা দিল হিমাদ্রিকে। 1.5 ঘন্টা নট নরণচরণ। ফোন এলে কেটে দিচ্ছে। ফ্ল্যাট ছাড়া অন্য জায়গাও তো হতে পারে। সিটি সেন্টার তো বেশি দূরে নয়। তাহলে কি? উত্তেজনা চেপে রাখতে পারেন না হিমাদ্রি। স্যার, লোকেশন স্ট্যাটিক এতক্ষণ। সিনেমা দেখছে না তো? ডিআইজি চকিতে তাকান হিমাদ্রির দিকে। মুখ খোলেন কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর। পসিবল, কোয়াইট পসিবল, হতেই পারে। আর যদি নাও হয়, ট্রাই দিতে ক্ষতি কি? লেটস গিভ ইট এ শট। দুটো গাড়ি মিনিট 3 মধ্যেই ব্রেক কষল সিটি সেন্টারের ক্রসিংয়ের সামান্য দূরে। হিমাদ্রি এবং আরেকজন অফিসার পায়ে হেঁটে এগোলেন সিটি সেন্টারের দিকে, এবং যা জানার ছিল জেনে ফিরে এলেন মিনিট 10 মধ্যে। 3টে শো শুরু হয়েছে 5টার আশেপাশে। একটা বাংলা ছবি, ঘরোয়া পারিবারিক। ইংরেজি ছবিও চলছে। পোস্টার দেখে যেটুকু বোঝা যাচ্ছে সায়েন্স ফিকশন জাতীয়। 3 নম্বর ছবিটা হিন্দি, নাম কালিযুগ। পোস্টারেই ছবি বলে দিচ্ছে নাচ গান মার দাঙ্গা এবং সেক্সের ভরপুর সুরসুরি সংবলিত বলিউড মশলা ছবি। শ্যামল যদি সিনেমা দেখতে এসেই থাকে, ঘরোয়া পারিবারিক বা কল্পবিজ্ঞানের ছবি দেখে নিশ্চয়ই সময় নষ্ট করছে না। দেখলে নির্ঘাতই কলিযুগী দেখছে। শো শেষ হবে কটায়? স্যার, হিন্দি ছবিটার ডিউরেশন দেখলাম 2 ঘন্টা 6 মিনিট। শুরু হয়েছে 5:10। অ্যাড আর ইন্টারভেল মিলিয়ে আরও 15-20 মিনিট ধরুন। 7:30টার আশেপাশে কলিযুগের শো ভাঙবে। তার একটু আগে ইংরেজি ছবিটা শেষ হবে, আর বাংলাটা শেষ হবে ওই হিন্দিটার কাছাকাছি সময়ে। এখন 6:45। কিছুটা সময় আছে হাতে। ডিআইজি ছক কষে নেন দ্রুত।
যদি আইনক্সেই থাকে আর্মড অবস্থায় আছে। মাল্টিপ্লেক্সের সিনেমা হলে একটা দেশলাই কাঠিও অ্যালাউ হয় না। আর যে ছবি দেখুক না কেন, দোতলার হল থেকে বেরিয়ে নিচে নামার একটাই সিঁড়ি। ঠিক হলো, সিঁড়ির শেষ ধাপের মুখে থাকবেন ডিআইজি স্বয়ং, সিআইডি হিমাদ্রি এবং আরো 2জন অফিসার। আর একটা টিম থাকবে সিটি সেন্টারের মেন এন্ট্রির ঠিক বাইরে, যারা গাড়িতে অপেক্ষা করবে। ওয়্যারলেসে কল পেলে দৌড়ে আসবে যদি প্রয়োজন হয়। 7:15টার সময় টেক পোস্ট অর্থাৎ প্ল্যান মাফিক নিজের পজিশন নিয়ে নেওয়া। শেষ মুহূর্তের ব্রিফিং সেরে নিলেন ডিআইজি। যদি পালানোর চেষ্টা করে কেউ ফায়ার করবে না, জানি প্রাইজ ক্যাচ, কিন্তু ফায়ারিং আন্ডার নো সার্কামস্ট্যান্সেস, আই রিপিট, আন্ডার নো সার্কামস্ট্যান্সেস। ভিড়ের মধ্যে পাবলিকের কোনো ইনজুরি হলে কেলেঙ্কারি হয়ে যাবে। আর 48 ঘন্টা পরেই বড়দিন। সান্টা ক্লজের লাল সাদা কাট আউটে ভরে গেছে সিটি সেন্টার চত্বর। ভিড়ে ভিড়াক্কার শপিং মলে খুশির ফুলকি উঠছে। আইনক্সের ইভিনিং শো ভেঙেছে। লোকজন নেমে আসছে সিঁড়ি দিয়ে। ওইভাবে সার দিয়ে নেমে আসা এত লোকের মাঝে একটা নির্দিষ্ট লোককে খুঁজে বের করা মুশকিল। মুখগুলোর ওপর দ্রুত চোখ বুলাচ্ছিলেন হিমাদ্রি আর ডিআইজি। মাঝবয়সী, বেটে, কাট্টা চেহারার জনাদশেক লোক নেমেছে গত 2-3 মিনিটে, যাদের দেখে সন্দেহ করার মতো কিছু পাওয়া যায়নি, যাদের মুখের সঙ্গে ন্যূনতম মিলও নেই শ্যামলের। লোক নেমে আসছে ননস্টপ, নামছে, বেরিয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে ভিড়ে। একটা অল্প বয়সী ছেলে মেয়েদের গ্রুপ ওই নামছে হৈ হৈ করতে করতে। ওদের ঠিক পেছনের ধাপে দাঁড়ানো বেটে লোকটার উপর চোখ আটকায় হিমাদ্রির। বেটে, স্বাস্থ্যবান, কালো ফুল স্লিভ শার্ট, মাথায় টুপি। টুপিটা অনেকটা নামানো বলে মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। লোকটা পাশেই নেমে আসছে লম্বা চেয়ারের আরেকজন, এর মাথাতেও টুপি। বেটে লোকটা সিঁড়ির শেষ ধাপে প্রায়। সোর্সরা যা বলে শ্যামলের ইদানিং চেহারার ব্যাপারে, তার সঙ্গে তো অনেকটাই মিলছে। একটু মোটা, ফোলা মুখ। কিন্তু সোর্সরা তো এটাও বলে যে শ্যামলের পুরুষটু গোপ আছে, এর তো গোপ নেই। তাহলে শিওর হওয়া যাচ্ছে না। কি করবেন এখন? সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে সিদ্ধান্ত নেন হিমাদ্রি। লোকটা মাটিতে পা রাখা মাত্র হিমাদ্রি একটু চেঁচিয়ে বলে ওঠেন, কি শ্যামলদা, ভালো আছেন? সঙ্গে সঙ্গে টুপি পরা বেটে লোকটা রিফ্লেক্স অ্যাকশনে মুখ ফেরায়। কে? পাশে থাকা ছিপছিপে লোকটাও থমকে যায় হঠাৎ। ব্যাস, ওই কেটাই যথেষ্ট ছিল। ডিআইজি সিআইডি নিমেষে হাত চেপে ধরেছেন লোকটার। হিমাদ্রি একটারে মাথা থেকে খুলে নিয়েছেন টুপি। চেহারা পরিষ্কার এবার। গোপ থাকুক না থাকুক, এ শ্যামল প্রায় 1.5 দশক ধরে পুলিশকে নাকের জলে চোখের জলে করে দেওয়া খুব্বা শ্যামল। সঙ্গীটিও অচেনা নয়, বাপি, বেনারসি বাপি। কলইউগ দেখেই বেরোচ্ছিল। ওয়ারলেসের কল পেয়ে চটজলদি দৌড়ে এসেছে বাইরে থাকা টিম। ডিআইজি পিস্তল ঠেকিয়ে দিয়েছেন শ্যামলের গলায়। হিমাদ্রিও কোমরে গোঁজা আগ্নেয়াস্ত্র বার করে সোজা তাক করেছেন বাপির দিকে। কলার ধরে টানতে টানতে যখন 2জনকে বাইরে নিয়ে আসছে সিআইডি টিম, আতঙ্ক ছড়িয়ে পড়েছে সিটি সেন্টারে। কি ঘটছে এটা? সিঁড়ি থেকে নামার পর 2 লোককে ঘিরে ধরল কয়েকজন, তারপর রিভলভার ঠেকিয়ে ঘাড় ধরে বাইরে নিয়ে এসে গাড়িতে তুলছে। চোখের সামনে কিডন্যাপিং। শ্যামল আর তার সঙ্গীকে তুলে 2 গাড়ি যখন বেরিয়ে যাচ্ছে হুশ, ততক্ষণে হইচই শুনে ছুটে এসেছেন সিকিউরিটি ম্যানেজার। মোবাইলে ডায়াল করছেন বিধাননগর দক্ষিণ থানার নম্বর। কিডন্যাপিং এর বার্তা পেয়ে থানার চটজলদি গাড়ি এসে পৌঁছানোর আগেই ডিআইজি ফোন করে জানিয়ে দিলেন উত্তর 24 পরগনার এসপিকে, উই হ্যাভ জাস্ট পিকড আপ হুব্বা শ্যামল ফ্রম সিটি সেন্টার। ওখানে একটু প্যানিক হতে পারে, দেখে নাও তাড়াতাড়ি। এসপি সঙ্গে সঙ্গে ফোনে জানালেন ওসি বিধাননগর দক্ষিণকে। আতঙ্কের পরিবেশ কাটাতে সিটি সেন্টারের
পাবলিক অ্যাড্রেস সিস্টেম থেকে কিছুক্ষণের মধ্যেই ঘোষণা শুরু হলো, অযথা আতঙ্কিত হবেন না, কোনো কিডন্যাপিং এখানে হয়নি। সিআইডি রেড করে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে তুলে নিয়ে গেছে। দ্রুত খবর ছড়ালো, সল্টলেকের সিনেমা দেখতে এসে সিআইডির চালে হুগলির ত্রাস হুপ্পা শ্যামল। পরের দিন সব কাগজে প্রথম পাতায় জায়গা পেল অপারেশন হুপ্পা। ইন্ডিয়ান এক্সপ্রেসের কলকাতা সংস্করণে শ্যামল গ্রেপ্তারের খবরের হেডিংটা তুলে দেওয়ার লোভ সামলানো কঠিন। দাউদ ইব্রাহিম অফ হুগলি অ্যারেস্টেড বাই সিআইডি। পুরনো মামলা অনেক ঝুলছিল শ্যামলের নামে, তবু 1 বছরের বেশি দীর্ঘস্থায়ী হলো না শ্যামলের কারাবাস। জামিনে বেরিয়ে গেল কি করে? বেশিরভাগই তো ছিল খুনের মামলা, কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিল না অধিকাংশ ক্ষেত্রে। আর থাকলেও কারো ঘাড়ে মাথা ছিল না শ্যামলের বিরুদ্ধে পুলিশের কাছে মুখ খোলার। বহু কাঠখড় পুড়িয়ে কিছু সাক্ষী তবু জোগাড় করা গিয়েছিল কয়েকটা মামলায়। চার্জশিট দেওয়া হয়েছিল শ্যামলকে ফেরার দেখিয়ে। কিন্তু বিচার পর্ব যখন শুরু হলো, সাক্ষীরা উধাও হয়ে গেল। পুলিশের কাছে দেওয়ার আগের বয়ান অস্বীকার করলো, আইনি পরিভাষায় যেটাকে বিরূপ সাক্ষ্যদান বলে। কেন করলো? অনুমেয় অনায়াসে হুপ্পা শ্যামল। এই 5 অক্ষরের রসে পড়ার ভয়ে। কে আর সাত করে হাঁড়ি কাটে মাথা দিতে চায়? শ্যামল না হয়ে ধরা পড়েছে, কিন্তু গ্যাংয়ের বাকিরা তো বাইরে আছে। কেউ দাদার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সাহস দেখিয়েছে, জানলে ছেড়ে দেবে তারা? কোনো মামলায় বিরূপ সাক্ষ্য, কোনোটায় সাক্ষীরই অভাব, আবার কোনোটায় শনাক্তকরণ প্রক্রিয়ায় অভিযুক্তকে চিনতে সাক্ষীর অস্বীকার করা। দোষী সাব্যস্ত করা দুরূহ হচ্ছিল ক্রমশ। নামি দামি আইনজীবীদের পেছনে শ্যামল টাকাও খরচ করেছিল দেদার। পুলিশের ব্যর্থতাই আটকে রাখা গেল না বেশি দিন। জামিনে মুক্ত হয়ে ফের হুগলির মাটিতে পা রাখল শ্যামল। টিমের ছেলেদের বলল, ভালোই হলো, একবার ফ্রেশ হয়ে এলাম। এবার বাওয়াল কম, ব্যবসা বেশি। কি বেশি কি কম সেটা পরের ব্যাপার। তার আগে শ্যামল আবিষ্কার করল, জেলে থাকার এই 1 বছরে ব্যবসার অঙ্ক বদলে গেছে অনেক। শ্যামলের অনুপস্থিতির সুযোগে সিন্ডিকেটের নিয়ন্ত্রণ অনেকটাই নিজের দখলে নিয়ে ফেলেছে রমেশ। শ্যামল লক্ষ্য করছিল, বছরখানেক আগেও টিমের যারা শ্যামলদা অন্তপ্রাণ ছিল, তাদের অনেককেই জার্সি বদল করতে দেখেছে, যাদের কাছে এখন রমেশই শেষ কথা। গ্যাং ভাগ হয়ে যায়নি, শ্যামল রমেশ কাজ করছিল একসঙ্গেই, কিন্তু কোথাও একটা তাল কেটে গিয়েছিল। 2007-এর 10 এই সময়টায় সম্পর্কের ফাটল নানা মতবিরোধে ক্রমশ আরও চওড়া হয়েছিল। আনুষ্ঠানিক বিচ্ছেদটাই যা হয়নি। তবে মন কষাকষি যতই হোক, শ্যামলের একটা ন্যূনতম বিশ্বাসের জায়গা অটুট ছিল রমেশের প্রতি। বলতো, এখনো যদি বলি এই প্রজেক্টটায় হাত দেওয়া ঠিক হবে না, রমেশ মেনে নেবে, অমত থাকলেও মেনে নেবে। মুখের ওপর না বলার হিম্মত হবে না। এই বিশ্বাসটাই কাল হয়েছিল শ্যামলের। সময়টা 2011-র জুন। শ্রীরামপুরের কাছে একটা জমি দেখতে গিয়েছিল শ্যামল, রমেশ। জমি জরিপের পর্ব মিটে যাওয়ার পর রমেশ বলেছিল শ্যামলকে, দুপুরের খাওয়াটা আমার ওখানে খেয়ে যা। রিসরার দাসপাড়ায় রমেশের ফ্ল্যাট ছিল একটা। রমেশের গাড়িতে চড়ে দুজনে রওনা দেয় দাসপাড়ায়। শ্যামলের সঙ্গীরা বলছিল, দাদা আমরাও সঙ্গে যাই। নিজের বিপদ আপদ সম্পর্কে সদা সতর্ক থাকা শ্যামল সেদিন আত্মঘাতী আত্মবিশ্বাস দেখিয়ে ফেলেছিল। বারণ করেছিল সঙ্গীদের, ধুর, যাচ্ছি তো রমেশের বাড়িতে, তোরা চলে যা, কি আর হবে, ম্যাক্সিমাম মেরে তো দেবে। তারপর বহু বছরের সুখ দুঃখের সঙ্গী রমেশের দিকে তাকিয়ে চোখ মেরেছিল, ইয়ার্কির ঢঙে বলেছিল, কিরে রমেশ, মেরে দিবি নাকি একা পেয়ে? উত্তরে রমেশও হেসে উঠেছিল হো হো করে, বলেছিল, হ্যাঁ ম্যাক্সিমাম মেরে দেব, কি আর হবে। কি যে হবে।
সেটার আজ রমেশের ফ্ল্যাটে পা রাখা মাত্রই পেয়েছিল শ্যামল। এক সময়ের বিশ্বস্ততম সঙ্গীরা হাতে ছুরি পিস্তল নিয়ে বসে, নেপু, জিতেন্দর, চিকুয়া, আরো কয়েকজন। শ্যামল ঢুকতেই যারা নিমেষের মধ্যে ঘিরে নিয়েছিল। কোমরে যে 9mm গোজাজ থাকতো সবসময়, সেটা শোয়ারই সুযোগ পায়নি শ্যামল। রমেশ বলেছিল, দেখ শ্যামল, যেভাবে চলছে একসঙ্গে ব্যবসা চালানো আর সম্ভব নয়। আলাদা হয়ে গেলে হয় তুই আমাকে ফুটিয়ে দিবি, নয়তো আমি তোকে খালাস করে দেব। তাই ভাবলাম। বাক্যটা শেষ করেনি রমেশ। ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে 5টা শব্দ খরচ করেছিল নেপুর উদ্দেশ্যে। আমি বেরোলাম, তোরা দেখে নে। নির্দেশ পালন করেছিল নেপু, জিতেন্দ্ররা দেখে নিয়েছিল যা দেখার। 3 দিন নিখোঁজ থাকার পর বৈদ্যবাটি খালে ভেসে উঠেছিল হুপ্পা শ্যামলের দেহ। শ্যামলের যদি বিচার হতো আদালতে, দোষী সাব্যস্ত হলে কি হতে পারত সম্ভাব্য পরিণতি? যাবজ্জীবন কারাবাস বা ফাঁসি। টাকার তো অভাব ছিল না। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করতই। উচ্চতর থেকে উচ্চতর কোর্ট অবধি করাতো মামলা। গড়িয়ে যেত বছরের পর বছর। সব অন্যায়ের শাস্তি বিধান বাস্তবের আদালতে নির্ধারিত হয় না। কিছু অপরাধীর বিচার হয় হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পেরিয়ে সর্বোচ্চ আদালতে। কর্মফলের হিসেব নিকেশ সুদে আসলে মিটিয়ে দেওয়া হয় সেখানে। ইংরেজিতে যাকে বলে ডিভাইন জাস্টিস। হুপ্পা শ্যামলের মৃত্যু যেমন। বৈদ্যবাটি খাল থেকে দেহ উদ্ধার হয়েছিল লিখেছি, কি অবস্থায় উদ্ধার বলা হয়নি। বডির কাঁধ থেকে কোমর আড়াআড়ি চেরা ছিল, ধারালো অস্ত্রের টানে। হ্যাঁ, ঠিক পইতে করে দিয়েছিল। শুনছিলেন হাড় হিম করা 9 দশকের এক অপরাধীর কথা। এক সত্য কাহিনী। হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে মিটিং মিছিল তো হবেই, কিন্তু সবার আগে আমাদের নিজেদের সতর্ক থাকতে হবে। যে কাহিনীটি আপনারা শুনলেন তার নাম শ্যামলদা ভালো আছেন, যেই কথাটাই হুপ্পা শ্যামলের কাল হয়ে দাঁড়িয়েছিল। হুপ্পা শ্যামলের যাবতীয় তথ্য আমরা পেয়েছি আবার গোয়েন্দাপীঠ এই বইটি থেকে, যেটি লিখেছেন সুপ্রতিম সরকার। সুপ্রতিম সরকারের প্রতি আমাদের ঋণ স্বীকার জ্ঞাপন করি। বন্ধুরা, আপনারা সতর্ক থাকুন। আমাদের এই সত্য কাহিনী অবলম্বনে রেডিও জংশন নিবেদিত রহস্য রোমাঞ্চের রুদ্ধশ্বাস নেপথ্য কথা নিয়মিত শুনুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার আসছি আগামী পর্বে নতুন এক সত্য কাহিনী নিয়ে।